আমরা লাইভে আছি। আমরা অডিয়েন্স আসার জন্য ওয়েট করছি সবাই। সূর্য, আমার মনে হয় আপনি আপনার উপরে স্ক্রিনটা রাখতে পারেন কিছুক্ষণ, শুরু না হওয়া পর্যন্ত। স্ক্রিন কন্ট্রোল যদি আপনি করতে পারেন আপনি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার অপরচুনিটি ইন এগ্রিকালচারাল সায়েন্স এই শীর্ষক আলোচনায় সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্যারিয়ার অপরচুনিটি ইন এগ্রিকালচারাল সায়েন্স এই টপিকে কথা বলবো কিছু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু গেস্টের সাথে। আর আমাদের আমি প্রথমে এগ্রি সায়েন্স সোসাইটি নিয়ে একটু বলি। এগ্রি সায়েন্স সোসাইটি ইজ এ non-profit organization that wants to do revolution by digitalizing it. তো আজকে প্রোগ্রামের প্রথমে স্যারদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে স্যারদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এক্স অফিসার উত্তরা ব্যাংক, এক্স এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার, BCS 27। আর আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনিম্যাল প্রোডাক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। আমাদের সাথে আছেন মীর মোহাম্মদ আলী স্যার, রিসার্চার ও লেকচারার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এক্স রিসার্চার, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া, এক্স কনসালটেন্ট, ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আছেন মোহাম্মদ আবির হোসেন স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময়, ব্যস্ততম সময় এর মাঝে আমাদের জন্য কিছুটা সময় বের করার জন্য। আমি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, অডিয়েন্সরা চাইলে আমাদের কমেন্ট করতে পারেন, কমেন্ট থেকে আমরা কোয়েশ্চেন নিব এবং এগুলোর উত্তর ইনশাল্লাহ আমাদের স্যাররা দিবেন। আর আমি একটু প্রথমে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কাছে যেতে চাই। স্যার, কেমন আছেন এবং কোয়ারেন্টাইনের সময়টা কেমন কাটছে? না, আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালো আছি তুর্য, এবং আল্লাহ তাআলা ভালো রেখেছে। কোয়ারেন্টাইনের সময় আসলে যেটা করছি, কিছু পড়ালেখা করছি যেহেতু শিক্ষক, কিছু রিসার্চ নিয়ে ভাবছি এবং কিছু রিসার্চ যেগুলো অনগোয়িং ছিল সেগুলোর ডাটা অ্যানালিসিস শেষ করে লেখালেখির কাজ করছি, এবং সর্বোপরি পরিবার কিছু সময় দেওয়ার চেষ্টা করছি, যেটা সচরাচর খুব বেশি পরিমাণে আমাদের হয়ে ওঠে না। এই করে আসলে সময়টি কাটছে। সেম প্রশ্নটাই মীর মোহাম্মদ আলী স্যারের কাছে থাকবে। স্যার, কিভাবে সময় কাটাচ্ছেন আর কেমন আছেন স্যার? আমি খুব ভালো আছি। আসলে মানে খারাপ লাগাটা হচ্ছে এই জায়গায় যে আসলে আমাদের দেশের অনেক মানুষই খারাপ আছে। আমরা হয়তোবা যারা সরকারি চাকরিজীবী বা কিছু ভালো ভালো প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল মানুষই খারাপ আছে, এই জন্য আসলে খারাপ লাগে। কিন্তু আমাদের এই সময়টা যেহেতু বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রয়োজন হয় না, আমরা প্রথম দিকে দেখা যাচ্ছে স্টুডেন্টদের সাথে অনলাইনে কিছু ক্লাস নিয়েছি, মানে অফ ট্র্যাকে কিছু ক্লাস নিয়েছিলাম। তাদেরকে মোটামুটি আর কি এমন ভাবে এখন এমন একটা অবস্থায় আছে যে খোলার পরে তাদের পরীক্ষা নিলে হবে, কিন্তু এটা এতদিন যে লেন্দি হবে এটা তো আমাদের জানা ছিল না। যার জন্য আসলে এখন ব্যক্তিগত কাজই বেশি করা হচ্ছে। যে রিসার্চ গুলো আগে মানে ক্লাসের ব্যস্ততায় করা হয় নাই বা লেখালেখি হয় নাই, সেই জিনিসগুলো লেখালেখি হচ্ছে। অনেকগুলো ভালো পেপার সাবমিট করা হয়েছে, আবার অনেকগুলো পাবলিশড হয়েছে। সেই হিসাবে মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর দোয়া করি যাতে তাড়াতাড়ি এই পরিস্থিতিটা কেটে যায় আর কি। ধন্যবাদ স্যার। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো যে কেমন আছেন এবং কোয়ারেন্টাইন সময়গুলো কিভাবে কাটাচ্ছেন স্যার? ধন্যবাদ তুর্য। আসলে আজকে পরিচিত মানুষদের দেখে খুব ভালো লাগছে। তো আসলে লকডাউনের সময় প্রথম দিকে খুবই খারাপ লাগতো, আসলে ইউজড ছিলাম না। প্রথম দিকে হয়তো দেখা যাচ্ছে কোনো কাজই করতে পারতাম না, তো এখন অলরেডি ইউজড হয়ে গেছি। এখন কিছু কাজ করছি, আসলে কলিগদের সাথে কথা হয়, কিছু একাডেমিক মিটিংও অ্যাটেন্ড করি জুমের মাধ্যমে, আর কিছু পেপার ছিল, কিছু পাবলিকেশন মানে কিছু রিসার্চের কাজ ছিল, সেগুলো এখন পাবলিশ করার চেষ্টা করছি। আর বাসায় আবার মেয়ে আছে, ওকে পর্যাপ্ত সময় দিতে পারছি, এটা ভালো লাগছে আজকে। এখন মোটামুটি সময় খুব সুন্দর কেটে যাচ্ছে।
সোজা কথা ইউজ টু হয়ে গিয়েছি আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি আবির হোসেন স্যারের কাছে জানতে চাইবো, স্যার কেমন আছেন এবং কোয়ারেন্টাইনের সময়গুলো কিভাবে কাটাচ্ছেন? জি, ধন্যবাদ তুর্য আপনাকে। আসসালামু আলাইকুম। স্যাররা উপস্থিত আছেন, তাদের প্রতি প্রথমেই সম্মান জ্ঞাপন করছি। আর যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এখন পর্যন্ত, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই, এবং আশা করছি আমরা খুব ফ্রুটফুল একটা ডিসকাশনের মধ্যে দিয়ে যেতে পারবো। তো আসলে কোয়ারেন্টাইনের ভেতরে অলমোস্ট 3 মাস হয়ে গেল না? তো আমার জন্য আসলে ক্যাম্পাসের বাইরে, মানে আমি যেখানে মূলত চাকরি করি, কাজ করি ডুয়েট ক্যাম্পাসে, সেখানকার বাইরে 4 মাস হয়ে গেছে। কারণ আমি কোয়ারেন্টাইনের ঠিক আগের 1 মাস একটা ট্রেনিং এ ছিলাম, ফাউন্ডেশন ট্রেনিং এ। তো যার কারণে আমি 4 মাস যাবতই বলতে গেলে একরকম অন্যরকম ভাবে আছি আর কি, রেগুলার জীবনযাপনের থেকে। বর্তমানে যেটা করছি, স্যারদের মতো আমিও ছোটখাটো, মানে স্যাররা হয়তো ভালো ভালো কাজ করছেন, আমি চেষ্টা করছি কিছু শুরু করার, কিছু রিসার্চের ছোটখাটো কাজ। আমি পার্সোনাল একটা সার্ভে করেছি কিছুদিন আগে কোভিড-19 এর উপরে, সেটা নিয়ে কিছু কাজ ছিল, সেটা করার চেষ্টা করছি। আর আমার পার্সোনাল একটা ইচ্ছা ছিল অনেকদিন যাবত, খুব স্বল্প পরিসরে কোনো একটা এন্টারপ্রেনারশিপ বা কোনো একটা সোশ্যাল বিজনেস শুরু করার, সেটি নিয়েও কাজ করছি অনলাইনে। তো আর সর্বোপরি সব থেকে বড় কথা, পরিবারকে সময় দিতে পারছি, এটাই আর কি সব থেকে বড় অর্জন। ধন্যবাদ তুর্য। ধন্যবাদ স্যার। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কাছে যাব। স্যারের কাছে জানতে চাইবো, আমরা তো অনেকে হচ্ছে সামনে এইচএসসি পরীক্ষা দিবে অনেকে, তারপর হচ্ছে একটা অ্যাডমিশনের একটা বিষয় আছে, তো আর আমরা অনেকে হচ্ছে এগ্রিকালচারাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। তো অনেকের কাছে হচ্ছে অনেকের জিজ্ঞাসা যে এগ্রিকালচার নিয়ে কেন পড়বো এবং এটা নিয়ে পড়াশোনা করে কোন কোন জায়গায় যাওয়ার সুযোগ আছে স্যার, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ তুর্য, এটা আসলে খুবই চমৎকার, কারণ এই কোশ্চেনটার, এই প্রশ্নটার সম্মুখীন আমরা সবসময় হয়ে থাকি, এবং বিশেষ করে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা রয়েছে। যেমন আমার পাশেই আমার প্রতিবেশী, এখন দিনাজপুরে, আমি যে আমার হোম টাউনে, সেই প্রতিবেশীর ছেলেটি যখন কৃষিতে চান্স পেল, তখন তারই আত্মীয় স্বজন বলছেন যে কৃষিতে পড়া মানে বীজ ছিটানো, তুমি কি বীজ ছিটাবা জমিতে যে? তো এই ধরনের একটি কনসেপ্ট এখনো মানুষের মধ্যে এখনো রয়েছে, যদিও কৃষি এখন অনেক আধুনিকায়ন হয়েছে। এবং আধুনিকায়নের জায়গাটি যদি বিস্তারিতভাবে বর্ণনা করতে চাই, অনেক দীর্ঘ জায়গা, তবে একটি জায়গায় একটি পিনহেডেড পয়েন্টেড রয়েছে, সেটি হলো আমাদের যারা এগ্রিকালচার গ্রাজুয়েট, আমাদের সাথে ইঞ্জিনিয়ারও রয়েছেন ডুয়েটের, আপনি কিছু মনে করবেন না যেটা বলতে চাই, এগ্রিকালচার গ্রাজুয়েটরা সব সেক্টরেই ভালো করছে, এবং করার পিছনে যে মূল কারণটি রয়েছে, কারণ আমি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের যেহেতু প্রতিনিধিত্ব করছি, আমার ফ্যাকাল্টি আন্ডারে বলতে পারবো আমরা এত মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট তাদেরকে পড়াই, যাতে আমার ছেলেটি, আমার ছাত্রটি, আমার ভাইটি, বা আমার প্রাণের যেই কি বলবো, যে ছাত্রটি যে পাশ করে যখন এগ্রিকালচার থেকে বের হচ্ছে, তখন যেই সেক্টরই সে যাচ্ছে সেই সেক্টরই সে ভালো করছে, এবং এত বেশি ভালো করছে যে ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে অন্যদের ক্ষেত্রে। এখন প্রশ্নটি হলো যে আমার জন্য কোন সেক্টরটি ওপেন রয়েছে, কোন সেক্টরে আমি যেতে পারবো এবং কোনটাতে যেতে পারবো না। ধরুন আজকে যিনি ডাক্তার হচ্ছে, আমরা যদি তুলনামূলকভাবে চিন্তা করি সমাজের বর্তমান প্রেক্ষাপটে, বা যিনি ইঞ্জিনিয়ারিং পাশ করছেন, আপনি খেয়াল করে দেখুন তার জন্য রাস্তা হলো দুটি, হয় ডাক্তারকে বিসিএস দিয়ে অন্য প্রফেশনে চলে যেতে হবে, নতুবা তাকে ডাক্তারি করতে হবে, ডাক্তারি পেশার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। যিনি ইঞ্জিনিয়ার, তাকেও হয়তো বিসিএস দিয়ে হয়তো পুলিশে যেতে পারেন বা অন্যান্য কোনো কিছুতে যেতে পারেন, নতুবা তাকে ইঞ্জিনিয়ারিং এ থাকতে হবে, অথবা নিজে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন সেটাতে তাকে থাকতে হবে। কিন্তু দেখুন, আমার যিনি এগ্রিকালচারিস্ট, আমার যিনি কৃষি গ্রাজুয়েট হচ্ছেন, তার জন্য বিসিএস এ স্পেশাল এগ্রিকালচার কোটা থাকছে। ফার্স্ট, এগ্রিকালচার রিলেটেড অসংখ্য রিসার্চ প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট,
বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট, তারপরে হলো বার্টান রয়েছে যেটা ফলিত পুষ্টি ও গবেষণা প্রতিষ্ঠান, হটেক্স ফাউন্ডেশন থেকে শুরু করে অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান বিএডিসি রয়েছে যেখানে তার যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। এটি হলো গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এছাড়া তিনি সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রয়েছে সায়েন্টিস্ট হিসেবে যোগদান করতে পারেন, এবং কিছু বিসিএস আবার আলাদা একটা পোর্শনও রয়েছে যেখানে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন, সেখানেও তিনি যেতে পারেন। ইভেন দো বাংলাদেশের যে বিভিন্ন কলেজে যেখানে এগ্রিকালচার পড়ানো হয় বা এগ্রিকালচার রয়েছে সাবজেক্ট, যেখানে ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হিসেবে অনেকে নিয়ে থাকেন, সেখানেও সে টিচার হিসেবে জয়েন করতে পারেন। এগুলো হলো থ্রুলি গভর্নমেন্ট সেক্টর। এবং প্রাইভেট সেক্টরে তো অসংখ্য, যেমন দেখেন প্রত্যেক বছর যত গ্রাজুয়েট, কৃষি গ্রাজুয়েট বের হচ্ছে, তার একটা মেজর পোর্শন এখন ব্যাংক জবে চলে যাচ্ছে। মেজর পোর্শন বিভিন্ন প্রাইভেট এনজিও গুলো যারা রয়েছে, যেগুলো পুষ্টি নিয়ে কাজ করে, যেগুলো শিক্ষা নিয়ে কাজ করে, যেগুলো স্বাস্থ্য নিয়ে কাজ করে, সেগুলোতে চলে যাচ্ছেন। কারণ আমার এগ্রিকালচার গ্রাজুয়েট কিন্তু শুধুমাত্র এগ্রিকালচার পড়ে না, সে যেমন বায়োকেমিস্ট্রি পড়ছে, সে যেমন এগ্রিকালচার বোটানি পড়ছে, সে যেরকম ফিজিওলজি পড়ছে প্লান্টের, সে যেরকম এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছে, সে যেরকম এগ্রো ফরেস্ট্রি পড়ছে, সে ইকোনমিক্সও পড়ছে, সে সোসিওলজিও পড়ছে, সে কিছু পোর্শন আবার অ্যানিমাল হাজবেন্ড্রিও পড়ছে। এভাবে একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টের মধ্যে দিয়ে আমার এগ্রিকালচারিস্টরা যাচ্ছে। এবং বর্তমান বিশ্বে যে প্রাইম সাবজেক্ট, যে সাবজেক্ট আমি নিজেও পড়াই, জেনেটিক্স নিয়ে আমরা অনেক কথা বলি। আজকে দেখেন বাংলাদেশে একটা বিরাট সেক্টর হলো ধরে আছে হলো সিড সেক্টর, সিড ব্যবসা। বড় বড় কোম্পানি এখন সিড ব্যবসা করছে, যেটা হাইব্রিড সিড। এবং হাইব্রিড সিড প্রোডাকশনের জন্য থ্রুলি ওখানে এন্ট্রেন্স ঘটছে হলো আমার এগ্রিকালচারিস্টের, কোনো ওয়ে নেই। এবং একটা বিরাট অঙ্কের নাম্বারের এগ্রিকালচারিস্টরা সেই কোম্পানিগুলোতে ঢুকছে এবং কোম্পানিগুলোকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে। কারণ আগামী দিনের চ্যালেঞ্জটি হলো আমার ভালো বীজ নিয়ে চ্যালেঞ্জ, কারণ ভালো বীজ ছাড়া ভালো ফসল হবে না। এবং ভালো ফসল হতে হলে সেখানে আমার ভালো কৃষিবিদ দরকার, ভালো কৃষি গ্রাজুয়েট দরকার, একজন ভালো ব্রিডার দরকার, এবং সেটা হলো আমার এগ্রিকালচার প্রডিউস করে। তাহলে এটি একটি বিশাল সেক্টর আগামী দিনের জন্য, এবং বর্তমানে রয়েছে, এবং আগামী দিনে এই সেক্টরটি আমরা মনে করছি অনেক বড় হবে। সেই সাথে পেস্টিসাইডের একটা সেক্টর রয়েছে, ইনসেকটিসাইডের সেক্টর রয়েছে, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ। আমাদের পেস্ট অ্যাটাক করে, আমাদের পোকামাকড় অ্যাটাক করে, আমাদের বিভিন্ন রোগ হয় গাছের। সেই জন্য সেই সাবজেক্টগুলো আমরা এগ্রিকালচারের মধ্যে পড়াচ্ছি, যেগুলোকে বলছি আমরা এন্টোমোলজি, যারা পোকা নিয়ে কাজ করে, প্ল্যান্ট প্যাথোলজি, যারা উদ্ভিদের রোগ নিয়ে কাজ করে। তো এই ইন্ডাস্ট্রি যারা পেস্টিসাইড বিক্রি করছে, যারা ইনসেকটিসাইড বিক্রি করছে, সেখানেও কিন্তু আমার এগ্রিকালচার গ্রাজুয়েটরা প্রোভাইড হচ্ছে। এগুলো হলো আমার এগ্রিকালচার রিলেটেড সেক্টর। আর আগে তো বলেছি যে আমাদের ব্যাংক সেক্টর রয়েছে, আমাদের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে দেশে এবং বিদেশে। আমাদের অনেক গ্রাজুয়েট বিদেশে যায় রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছে। এবং মজার বিষয়, আমারই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে এখন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে এগ্রিকালচারে। তাছাড়া এনজিও গুলোর কথা চিন্তা করেন, এনজিও গুলো তো অসংখ্য এগ্রিকালচারিস্ট কাজ করছে, অসংখ্য এগ্রিকালচার ওখানে কাজ করছে, এফএও তে কাজ করছে, ওয়ার্ল্ড ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বিভিন্ন জায়গায় আমাদের এগ্রিকালচারিস্টরা কাজ করছে। তাই আগের যে এগ্রিকালচার ছিল, যে কৃষক শুধুমাত্র লাঙ্গল নিয়ে জমিতে হাল চাষ করবে, সেখান থেকে ছোট্ট প্রোডাকশন পাবে, সেই এগ্রিকালচার কিন্তু এখন নেই। এখন এগ্রিকালচার পুরো আধুনিকায়ন। এখন আমাদের কনসেপ্টই হলো আমরা কিভাবে কম জমিতে সর্বাধিক ফসল ফলাতে পারি। আমাদের উৎপাদন নিয়ে টেনশন ছিল, উৎপাদনের টেনশনটি গিয়েছে, এখন আমরা নিউট্রিশনও ওর মধ্যে অ্যাড করেছি। আমরা এখন এমন ক্রপ চাচ্ছি যেই ক্রপ খাওয়ার সাথে সাথে আমার নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি গুলো চলে যাবে। এই জন্য ভিটামিন এ রিচ রাইস চাচ্ছি আমরা, যাতে আমার রাতকানা না হয়। আমার যে কৃষকটি ধানটি ফলাবে, সেই ধানটি যখন আমার গরিব মানুষ, গ্রামের দরিদ্র মানুষরা খাবে, সেই জন্য তার ভিটামিন এ ডেফিসিয়েন্সিটি পূরণ করতে পারে। আমাদের যারা 50-60-এর ঊর্ধ্বে যারা বৃদ্ধরা রয়েছে, তারা বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগে, আয়রনের ঘাটতিতে ভোগে। আমরা এই জন্য আয়রন রিচ রাইস তৈরি করার চেষ্টা করছি। এই যে দেখেন এগ্রিকালচার আজকে ডাইনামিক সেক্টর, ডাইনামিক জায়গায় চলে গিয়েছে। সেই আদিকালে এগ্রিকালচার নেই, সেই জন্য আজকে এগ্রিকালচার কিন্তু খুব মডার্ন, খুবই মডার্ন। এটি তো হলো আমার এগ্রিকালচার সেক্টরের কথা। আমার এগ্রিকালচারের ছেলেরা যখন প্রশাসন ক্যাডারও যাচ্ছে, আমাদের যেটা বিসিএস এ খুব চয়েসেবল ক্যাডার, আমাদের সবাই খুব পছন্দ করে যে 1 নম্বর আমরা প্রশাসন ক্যাডার দিব বা অন্যান্য ক্যাডার, সেখানেও কিন্তু দেখেন এগ্রিকালচারিস্টদের এখন প্রাধান্য রয়েছে। এবং এগ্রিকালচারিস্টরা সেই ক্যাডারও খুব চমৎকার ভাবে কাজ করছে। কারণ আমাদের এত বেশি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হয়, আমাদের এত বেশি থিওরি পড়তে হয়, আমাদের এত বেশি প্রেজেন্টেশন দিতে হয়, আমাদের এত বেশি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়,
আমাদেরকে এত বেশি ভাই অ্যাটেন্ড করতে হয় যে আমাদের ছাত্ররা এগুলোকে একদম নখদর্পণে নিয়ে একটা পরিপূর্ণ গ্রাজুয়েট যখন হয়, সে পরিপূর্ণ গ্রাজুয়েট শুধু না, বাংলাদেশের যে কোনো জব সেক্টরে, পৃথিবীর যে কোনো জায়গায় চাকরির জন্য আমি মনে করি সে উপযুক্ত হয়ে তৈরি হয়। সেটা হলো আমাদের এগ্রিকালচারের সবচেয়ে বড় অবদান, এবং সেটাই হলো আমাদের বড় সেক্টর আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা যারা হচ্ছে প্রোগ্রামটি দেখছি সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। স্যারের কাছে আবার আসবো আমরা। আমি একটু ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। একজন স্টুডেন্ট কেন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি নিয়ে পড়াশোনা করবে, এটা নিয়ে যদি একটু ডিটেলস বলতেন, এবং এই জায়গা থেকে কোন কোন জায়গায় যাবার সুযোগ আছে, এটা নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের ধারণা দিতেন স্যার। ধন্যবাদ তুর্য। আবার ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ চমৎকার ভাবে এগ্রিকালচার সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটি বিষয়ে সম্যক ধারণা দিলেন। তো আসলে এগ্রিকালচার সেক্টরে উনি ডক্টর হারুনুর রশিদ অলরেডি ক্রপ সায়েন্স সাবজেক্টটা উনি কভার করলেন। তো আমরা যখন এগ্রিকালচার বুঝি, এগ্রিকালচার বলতে ক্রপ সায়েন্স, ফিশারিজ এন্ড হচ্ছে লাইফ স্টক। তো আমি আমার যে পার্ট সেটা হচ্ছে লাইফ স্টক অর্থাৎ প্রাণী সম্পদ। তো প্রাণী সম্পদ এটা আমরা জানি যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার ক্ষেত্রে সুস্বাস্থ্যের জন্য প্রাণীজ খাদ্যের প্রয়োজন হয়। প্রাণীজ খাদ্য বলতে আমরা দুধ, ডিম এবং মাংস বুঝে থাকি। তো এগুলো যোগান কারা দেয়? এগুলো এক সময় যখন দেখা গিয়েছিল যে অনেক পূর্বে এগুলোর উৎপাদন অনেক কম ছিল, মানুষের চাহিদা কম ছিল, মানুষের জনসংখ্যা কম ছিল, কিন্তু দিন দিন ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার সাথে সাথে এগুলোর চাহিদা বেড়ে গেছে, এবং টেকনোলজি ডেভেলপ করার কারণে আজকে কিন্তু এগুলোর প্রোডাকশন অনেক বেড়েছে। আমি যদিও যেটা বলেছি আমাদের আপনি প্রশ্ন করেছেন যে বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ অর্থাৎ ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, এদের চাকরির ক্ষেত্রগুলো কোথায়? আসলে এই ক্ষেত্রগুলো বলে আজকে এই অল্প সময় আলোচনাতে সবগুলো কভার করা যাবে না। আমি চেষ্টা করবো কিছু হাইলাইট করার জন্য। ওইটাতে যাওয়ার আগে আমি একটু আমি এই প্রাণী সম্পদ খাত সম্বন্ধে একটু কিছু পরিসংখ্যান দিতে চাই। এখন বলা হচ্ছে ভীষণ 2021 অনুযায়ী, যেটা হচ্ছে একজন মানুষের দৈনিক মাংসের চাহিদা বলা হচ্ছে 120 গ্রাম, দুধের চাহিদা বলা হচ্ছে 250 ml বা 250 গ্রাম, এবং ডিম সপ্তাহে 2টা। তো এখন বাংলাদেশে মাংসের চাহিদা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, আমরা কাঙ্ক্ষিত মাত্রায় চলে গিয়েছি। এট দ্য সেম টাইম ডিমও প্রায় কাছাকাছি, কিন্তু দুধে একটু পিছিয়ে থাকলেও ওদের ভবিষ্যতেই এটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আজকে যে প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, এটা কেন হয়েছে? এটা ছিল সরকারি সঠিক পরিকল্পনা, খামারিদের অক্লান্ত পরিশ্রম, আর সাথে ছিল প্রাণী বিশেষজ্ঞ যারা ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি ডক্টর অ্যান্ড এই রিলেটেড যারা পশুপালনবিদ যারা, তারা এই কাজের ফলে কিন্তু আজকে এই ক্ষেত্রটা ডেভেলপ করেছে। তো সেই ডেভেলপ করেছে এই খাতগুলোতে। এখন এই চাকরির বাজার কিন্তু ব্যাপক। আমি যদি প্রথমে বলে থাকি, যেটা হচ্ছে যে সবাই তো কাঙ্ক্ষিত চেষ্টা করে যে সরকারি চাকরি পাওয়ার জন্য। তো সরকারি চাকরি বলতে আমরা বিসিএস বলে থাকি। তো বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর আন্ডারে এখান থেকে তারা সহজেই প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন, তারপর হচ্ছে পিডিও পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, জু অফিসার, এরকম আছে। তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে হতে পারে। এখন বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক মানে বাংলাদেশে কিন্তু এখন প্রায় 10টা ইউনিভার্সিটিতে এই ধরনের ডিগ্রি দেওয়া হয়ে থাকে, সুতরাং শিক্ষকের সংখ্যাটা কিন্তু কম না। তো এখানে কিন্তু আমাদের গ্রাজুয়েটরা অ্যাবজর্ব হচ্ছে। আমি একটু বলে রাখি এই সুযোগে, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। এখানে হচ্ছে বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড এইচ। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই দুইটা ডিগ্রিকে আলাদা করে দেয়, কোথাও অ্যানিমাল হাজবেন্ড্রি এবং কোথাও ভেটেরিনারি মেডিসিন দেওয়া হয়। তো শেরেবাংলার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একজন গ্রাজুয়েট দক্ষ হয়ে ওঠে দুই দিক দিয়েই, অর্থাৎ তার একজন পরিপূর্ণভাবে দক্ষ হয়ে ওঠে, সে ট্রিটমেন্টও করতে পারে, ম্যানেজমেন্ট সাইডটাও সে দেখতে পারে। তো এই অপরচুনিটি গুলা আমি সরকারি লেভেলে কিছু বললাম। তো বাস্তবতা যেটা আসলে যে সরকারি পর্যায়ে কোন সেক্টরে আমার মনে হয় 100% সরকারি সেক্টরে অ্যাবজর্ব হতে পারে না। তো আমাদের প্রাণী সম্পদ খাত এখানে কিন্তু একটা ব্যাপক চাকরির সুযোগ রয়েছে বেসরকারি খাতে, সেই খাতটা অত্যধিক ব্যাপক। এর আগে আরো কিছু আছে, যেমন সরকারি লেভেলেও যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু রিমান্ড ভেটেরিনারি ফার্ম কোর, এখানে কিন্তু চাকরির সুযোগ আছে। তো আর প্রাইভেট সেক্টরে আজকে অনেক ফার্ম ডেভেলপ করেছে, বিশেষ করে যদি পোল্ট্রি সেক্টরের কথা বলি, এই সেক্টরটা বাংলাদেশে এখন টোটাল দেখা যাচ্ছে যে 25,000 কোটি টাকার ইনভেস্ট হচ্ছে।
এবং এটা ওদের ভবিষ্যতে 40,000 কোটি টাকায় রূপান্তরিত করার চিন্তা ভাবনা চলছে। তার মানে একটা বিশাল প্রজেক্ট। আজকে দেখা যাচ্ছে যে তৈরি পোশাক শিল্প কিন্তু নাম্বার 1 কর্মসংস্থানের দিক দিয়ে। এর পরের যে খাতটা সেটাই কিন্তু প্রাণী সম্পদ খাত। এখানে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 60 লক্ষ লোক কিন্তু পোল্ট্রি সেক্টরের সাথে, আমি প্রাণী সম্পদের কথা বলছি না, পোল্ট্রি সেক্টর। আমি যদি প্রাণী সম্পদের কথা বলি তাহলে এখানে মোট জনসংখ্যার 20% প্রত্যক্ষভাবে এবং 60% পরোক্ষভাবে কিন্তু এই সাথে এই প্রফেশনের সাথে জড়িত। তো এখন আমার বিবেচ্য বিষয় যে আমাদের আজকের আলোচনা মূলত হচ্ছে যে প্রাণী এক্সপার্ট যারা, প্রাণী বিশেষজ্ঞ যারা, তাদের কর্মক্ষেত্রটা কোথায়। তা আমি সরকারি লেভেল কিছুটা কভার করলাম। প্রাইভেট সেক্টরে আমরা অলরেডি আমি কিছু বলেছি যে বিভিন্ন খামার আছে। এছাড়া যদি বলা হয় যে এটা পোল্ট্রি সেক্টরে বিভিন্ন ফিড মিল আছে, প্যারেন্ট স্টক ফার্ম আছে, অর্থাৎ যেখানে বাচ্চা উৎপাদনের জন্য ডিম প্রডিউস করে, তারপরে হ্যাচারি আছে, তারপরে কমার্শিয়াল লেয়ার ফার্ম আছে, তারপর হচ্ছে ব্রয়লার ফার্ম আছে। তো এভাবে কিন্তু অনেক ক্ষেত্র রয়ে গেছে আসলে। তো এখানে কিন্তু আমার যতটুকু জানা মতে সেখানে কিন্তু আমাদের আজকে আমাদের সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে এই পশু বিশেষজ্ঞ হিসাবে প্রায় 1100-1150 গ্রাজুয়েট বের হচ্ছে। এখন যদি আমি সরকারি ক্ষেত্রে বলি যে সরকারি হয়তো সবাই হয়তো অ্যাবজর্ব হতে পারবে না, কিন্তু প্রাইভেট সেক্টরে এখনো অনেক ভ্যাকেন্ট রয়েছে। একটা পরিসংখ্যানে দেখা যায় এরকম যে প্রাইভেট সেক্টরে 20% হয়তো কভার করে না, হয়তো অ্যাবজর্ব হচ্ছে না, আরো 80% ভ্যাকেন্ট রয়ে গেছে। এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো অন্য ডিসিপ্লিনের অথবা নন টেকনিক্যাল লোকজন হয়তো তারা ওখানে ট্রেন আপের মাধ্যমে তারা সেবা দিয়ে যাচ্ছে। তো এই বিশাল কর্মযজ্ঞ আসলে আজকে যদি আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, প্রাণীজ প্রোটিনের উৎসটাকে যদি আরো স্বাবলম্বী করতে চাই, তাহলে এই প্রাণী বিশেষজ্ঞদের একটা বিশেষ ভূমিকা আছে। তো সুতরাং এই প্রফেশনে যদি একজন বলে যে আমি কেন পড়বো, এটা আসলে অনেকে বলে থাকে আর কি। যেন আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন এটা কিন্তু তখন যে এই প্রাণী সেক্টরের অবস্থা এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। অলরেডি ডক্টর হারুনুর রশিদ কিন্তু চমৎকার বলেছেন, এখন কিন্তু কৃষি সেক্টর বা প্রাণী সম্পদ সেক্টর কিন্তু সেই অবস্থা নেই। এখন এক সময় মানুষকে গরু ডাক্তার বলে ট্রিট করতো, একটু নেগলেক্ট করতো যে সে গরুর ডাক্তার, কিন্তু এখন কিন্তু গরু ডাক্তার ওই অবস্থাটা কাটিয়ে এসছে। এখন কিন্তু সমাজে একটা অবস্থান আছে। তো যাই হোক, সেখানে মোটামুটি এখন প্রাণী সেক্টরে অনেক জন কাজ করছে, তারা ভালো স্যালারি পাচ্ছে। তো আমি বলবো যারা এই সেক্টরে পড়াশোনা করছে বা করতে চায়, যদি, কারণ আমাদের মূল কথা হচ্ছে যে আমরা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি, সবই ঠিক আছে, আমরা বিদ্যা অর্জন করবো, অনেক কিছু জানবো, কিন্তু দিন শেষে কিন্তু আমার চিন্তা করতে হবে আমার চাকরি বাজারটা কোথায়। চাকরি বাজার যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি এই প্রফেশনে পড়ে লাভ নেই। তা আমি অন্তত বলছি, আমি আমার অভিজ্ঞতা, আমি 5 বছর আমি এই ইউনিভার্সিটিতে এখন চাকরি করি, কিন্তু এরা কিন্তু 5 বছর আমি প্রাইভেট সেক্টর কাজ করে এসেছি। আমি দেখেছি এখানে একটা বিশাল ক্ষেত্র রয়েছে। আমি আবার বলছি যে 80% প্রায় ভ্যাকেন্ট রয়ে গেছে ওখানে, এখন অনেকেই গ্রাজুয়েট পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার মানে তাদের যাওয়ার প্রয়োজন পড়ছে না, এছাড়াই তারা হয়তো অন্য জায়গায় অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আজকে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা নেগেটিভ ইম্প্যাক্ট। নেগেটিভ পজিটিভ হয়তো বলা যাবে, কিন্তু আমি পজিটিভ বলবো, কারণ প্রচুর গ্রাজুয়েট যখন বের হবে তখন এই সমস্ত জায়গায় যদি এক্সপার্ট লোক চলে যায় তাহলে কিন্তু উত্তরোত্তর এই প্রফেশনটাকে আরো ডেভেলপ করা যাবে। আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, আমরা হচ্ছে ক্রপ সায়েন্স, আমরা আমাদের ধান উৎপাদন বেশি হচ্ছে, আমরা প্রোটিনেও আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এখন কিন্তু একটা মেজর ইস্যু চলে আসছে যে সেফ ফুড, অর্থাৎ ফুড সেফটি বিষয়টা চলে আসছে। আজকে অনেকে বলে যে ডিমের মধ্যে নকল ডিম বাজারে এসছে, অনেকে বলে যে মুরগি খাবারে অ্যান্টিবায়োটিক থাকে বা হেভি মেটালস থাকে, মুরগির মাধ্যমে সেটা চলে আসছে দেহে। তো এই বিষয়গুলো এগুলা কিন্তু কিছুটা অপপ্রচারও আছে। তো সেইগুলাকে এই কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে কিন্তু দক্ষ জনশক্তি দরকার। সেই ধরনের দক্ষ জনশক্তি কিন্তু এখনো সাফিসিয়েন্ট না। সুতরাং এটা কারা করবে? এই প্রাণী বিশেষজ্ঞ যারা আছে তাদেরকেই করতে হবে। সুতরাং এই প্রফেশন আমি বলবো যে অনেক নোবেল প্রফেশন কিন্তু বাংলাদেশে আছে বা ওয়ার্ল্ড ওয়াইড আছে। তো এই সেক্টরটা কিন্তু একটা নোবেল প্রফেশন। দেশকে যদি আমি কিছু দিতে চাই আমি দিতে পারবো। আজকে আমি গৌরবান্বিত বোধ করি এই কারণে যে আমি আমার একটা বিষয়ে পড়াশোনা করি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার নিয়ে আলোচনা করি, সবচেয়ে শ্রেষ্ঠ খাবার নিয়ে আমি পড়াশোনা করেছি। যেমন দুধের কিন্তু কোনো বিকল্প নাই। দুধ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, যখন প্রথম 6 মাস কিন্তু সে এই দুধ খেয়েই বেঁচে থাকে, দেখেন অন্য কোনো খাবার লাগে না। আর ডিম হচ্ছে একটা পরিপূর্ণ খাবার। তো এই খাবারে কিন্তু কোনো বিকল্প নাই। এই খাবার আপনি দুধ কিন্তু আর্টিফিশিয়াল যতই বলুক যে দুধের বিকল্প হিসাবে, দুধের কোনো বিকল্প নাই। আবার ডিম একটা এমন একটা এত অল্প টাকায় এত বড় মানে এত রিচ ফুড কোথাও পাওয়া যাবে না। আর মাংস তো বলবে আমাদের প্রোটিন খাবার দরকার আছে। সুতরাং এই বিষয়গুলো আপাতত আমি এটাই বলছি, এরপর সুযোগ পেলে হয়তো আর কথাগুলো বলবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, কারণ অনেক 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 ইনফরমেশন ছিল এতে। ধন্যবাদ আপনাকে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে স্যারদের কাছে কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমরা স্যারদের সাথে ওই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি একটু এখন যেতে চাই হচ্ছে মীর মোহাম্মদ আলী স্যারের কাছে, যে একজন স্টুডেন্ট কেন ফিশারিজে পড়াশোনা করবে এবং ফিশারিজে পড়াশোনা করে কোন কোন জায়গায় যাবার সুযোগ আছে, একটু যদি বলতেন স্যার। ধন্যবাদ সূর্য আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইতোমধ্যে আমাদের দুইজন স্যার অনেক সুন্দরভাবে বলছে, ডক্টর হারুনা রশিদ স্যার এবং ডক্টর সাইফুল ইসলাম স্যার। তারা ফিশারিজ, তারা এগ্রিকালচার এবং ভেটেরিনারি এই দুইটা সম্পর্কে বলেছে। আমি আসলে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে আসলে আমি ফিশারিজ সেক্টরটাকে আমার মতো করে দেখি। আমি মনে করি যে পৃথিবীর শ্রেষ্ঠ সাবজেক্ট হচ্ছে ফিশারিজ সাবজেক্ট। আমি যখন এটা পড়তে এসেছি তখন আমি চিন্তা করেছি যে পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। তার মানে যেই 3 ভাগ আছে এই 3 ভাগ নিয়ে পড়াশোনা আমি করি। এই 3 ভাগে কিভাবে এই 3 ভাগের ডেভেলপমেন্ট করা যায় এটার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি এই জন্য আসলে আমাদের কতটা সুযোগ আছে, কতটা অপরচুনিটি আছে, এটা আমি একটু সংক্ষেপে দেখাইতে চাই। যদি আমি কিছু স্লাইডে যাতে জাস্ট ওভারভিউ দেখাইতে চাই, খুব সহজে অনেকে বুঝতে পারবে। যে আমাদের আসলে ফিশারিজের ক্যারিয়ারটা কোথায় আছে আর কি। আমরা যদি আসলে চিন্তা করি যে আমি শর্ট টার্ম একটা জব করলাম, কিন্তু ক্যারিয়ার আমি ফিশারিজের লং টার্ম চিন্তা করতে পারি আর কি। কিন্তু এর জন্য কিন্তু আমার কিছু না কিছু পড়াশোনা করতে হবে। আমি যে চাকরি করতে যাই না কেন, আমাদের কিন্তু একটা বিষয় কাজ করে যে না, পড়াশোনা না করলেও হয়তো বা পেয়ে যাব চাকরি, বা এরকম কিন্তু না। কিছুটা পড়াশোনা আপনার করা লাগবে। আমাদের দেখা যাচ্ছে রিসোর্সের কোনো অভাব নাই ফিশারিজের যদি এভাবে চিন্তা করি। এখন আমাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর এরা কেন পড়বে, কারণ কি, সে সব রকম চাকরির সুবিধা আছে। যেমন আমি যদি চিন্তা করি, সে বের হওয়ার পরে আমাদের বিভিন্ন জায়গায় সে শিক্ষক হতে পারে। সে বিশ্ববিদ্যালয়, ফিশারিজ একাডেমি আছে, স্কুল আছে, এই জায়গাগুলোয় সে যদি মনে করে সে তাহলে শিক্ষকতা পেশাটা বেছে নিতে পারে। এবং আমাদের ফিশারিজের জন্য যেমন বিসিএস এর পোস্ট আছে, যে সে সরকারি চাকরি করলো, সে উপজেলায় তার পজিশন আছে, যে বিসিএস এ সে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, মাইক্রোবায়োলজিস্ট এগুলা হইতে পারে। তাছাড়া ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর কিছু প্রজেক্টও আছে, এই জায়গাগুলায় সে জব করতে পারে এবং এটা একটা প্রেস্টিজিয়াস জব। তার পাশাপাশি সে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এখানে সে চাকরি করতে পারে। তারপরে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, এটা তাদের জন্য একটা বড় ক্ষেত্র। এবং খুব সম্প্রতি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে, যেখানে সায়েন্টিফিক অফিসার হিসেবে চাকরি করতে পারে। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি আছে। তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আছে, যে জায়গায় সরাসরি ফিশারিজদের নেওয়া হয়। তার পাশাপাশি আমাদের একটা বড় সেক্টর আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে জায়গাগুলোয় আপনাকে প্রচুর বেনিফিট দিবে এবং আপনি দেশের জন্য কাজ করতে পারবেন, ফিশারিজ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবেন। এটাও একটা বিরাট অপরচুনিটি। তার পাশাপাশি আমাদের যতগুলো এনজিও আছে, এই এনজিও গুলাতেও কিন্তু ফিশারিজের জন্য আলাদা একটা পজিশন আছে, যে ফিশারিজ অফিসার। তার পাশাপাশি আমাদের বাংলাদেশে যত ফিশারিজ হ্যাচারি আছে মাছের যে উৎপাদনের জন্য, এই হ্যাচারি গুলাতেও ফিশারিজ টেকনিশিয়ান হিসেবে ফিশারিজ গ্রাজুয়েটরা কাজ করার সুযোগ আছে। তারপর অনেক প্রাইভেট ফিশ ফার্ম আছে, এই জায়গাগুলোয় কাজ করতে পারবে। এবং ফিশ ফিড কোম্পানি আছে, এই জায়গাগুলোতেও ফিশারিজ গ্রাজুয়েটের কাজ করার সুযোগ আছে। তার পাশাপাশি মেডিসিন কোম্পানি আছে এবং অনেক নামি দামি কোম্পানি আছে, এই জায়গাগুলোও তারা অনেক ভালো মানে বেনিফিটে চাকরি করতে পারবে। তারপর আমাদের এক্সপোর্ট যে ফিশ প্রসেসিং, এই প্রসেসিং প্লান্টে ফিশারিজ গ্রাজুয়েটের চাকরি করার একটা বড় ক্ষেত্র আছে। এছাড়া আমরা যদি চিন্তা করি যে না, ফিশারিজের বাইরে নন ক্যাডার, আমরা চাকরি করার পরেও কিন্তু এই নন ক্যাডার জব গুলাও কিন্তু ফিশারিজের গ্রাজুয়েটদের জন্য, এই জায়গায় তারা অনেকেই আছে যারা ভালো করছেন। তাছাড়া এটার পাশাপাশি আমরা কিন্তু দেখা যাচ্ছে ফিশারিজে পড়াশোনা করার পরেও সে যদি চায় যে আমি ব্যাংক বা এই জায়গায় চাকরি করব, সে অবশ্যই সব জায়গায় করতে পারবে। সর্বোপরি যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এবং মানে এই স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া সব চাকরিতেই কিন্তু সে করতে পারবে। এবং এর যোগ্যতা কিন্তু খুব একটা বেশি লাগে তা না, জাস্ট একাধিক তৃতীয় শ্রেণী না হইলেই মোটামুটি হচ্ছে। এবং তার পাশাপাশি তার হায়ার স্টাডি করার সুযোগ আছে, যেটা খুব কম সিজিপিএ দিয়েই
এবং জাস্ট কিছু কাগজপত্র বা আইএলটিএস স্কোরটা দিয়েই সে কিন্তু এই জায়গাটায় যেতে পারে। যে বিভিন্ন স্কলারশিপ আছে, জাপান, কোরিয়া, চীন, জার্মানি, নেদারল্যান্ডস, এবং এই সব জায়গাগুলোতেই ফিশারিজের স্পেশালাইজড পড়াশোনা আছে, যে আপনি ফিশারিজ গ্রাজুয়েট হইলে এই ইউনিভার্সিটি গুলাতে সরাসরি মাস্টার্স করতে যেতে পারবেন বা পিএইচডি করতে যেতে পারবেন। এবং সবচেয়ে বেস্ট অপশন আমার কাছে যেটা মনে হয়, যে আপনি এই ফিশারিজ জিনিসটা পড়াশোনা করে আপনি প্র্যাকটিক্যালি শিখে আপনি নিজে ফিশ ফার্ম দিতে পারবেন, হ্যাচারি দিতে পারবেন, আপনি ফিশ বিজনেস করতে পারবেন, এবং আপনি কাঁকড়া চাষ, মুক্তা চাষ, এরকম লাভজনক কিছু ব্যবসা আপনি নিজে করতে পারবেন। এবং ফাইনালি আমি সবার জন্য একটা জিনিস বলতে চাই, যে সে ফিশারিজ গ্রাজুয়েট হওয়ার পরে বা এর মাঝামাঝি অবস্থায় সে যাতে তার এই দক্ষতাগুলো অর্জন করে, যে একটা স্মার্ট সিভি তৈরি করে, তারপরে সে একজন একটা মেন্টর তৈরি করে যে তাকে গাইড করতে পারে, তারপরে সে তার কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে পারে, এবং সে বিডি জবস বা লিঙ্কডইনে তার একটা অ্যাকাউন্ট খুলতে পারে, তারপরে সে ভালো করে কথা বলাটা শিখতে পারে, এবং সে স্মার্টলি কিছু প্র্যাকটিক্যাল কাজ করতে পারে যা তার ইউনিভার্সিটিতে না থাকলেও সে কোনো হ্যাচারি বা কোনো জায়গায় যদি যুক্ত হয়ে যদি এটা করতে পারে। এবং ফাইনালি আমি বিশ্বাস করি ফিশারিজ গ্রাজুয়েটরা এই জিনিসটা করার পরে সে যদি লেগে থাকে অবশ্যই তার সফলতা আসবেই। এবং আমি তাদেরকে বলবো যে তারা কেন চিন্তা করে না, ফিশারিজে পড়াশোনা করার পর সে অবশ্যই ভালো কিছু করতে পারবে, এবং তার দ্বারা অবশ্যই সবকিছু করা সম্ভব। আমি মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি ফিশারিজ সম্পর্কে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আশা করি পরে বলতে পারবো। আপাতত এতটুকুই আর কি। যান্ত্রিক গোলযোগের স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার বলেন স্যার। হঠাৎ করে নেটওয়ার্কে একটু সমস্যা করছিল, তো এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি মোটামুটি মানে দেখানোর চেষ্টা করেছি আসলে যেই যে স্কোপ গুলো আছে। এরপরে কেউ যদি কোশ্চেন করতে চায় তাহলে আমি আরো বিস্তারিত বলতে পারবো। আমি মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি আসলে কোন জায়গায় যেতে পারবে আসলে। ধন্যবাদ স্যার। আমি এখন আবির হোসেন স্যারের কাছে যাব। স্যার যদি কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং রিলেটেড ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কিছু বলতেন স্যার। জি, ধন্যবাদ মাহাদি আফসার তুর্যকে, সঞ্চালক, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই উপস্থিত সম্মানিত তিনজন শিক্ষকের প্রতি আরো একবার শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমাদের অনুষ্ঠানটি যারা এখনো দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো প্রথমেই আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কথার একটা সূত্র ধরে বলতে চাই। স্যার বলেছিলেন শুরুতেই যে এগ্রিকালচার গ্রাজুয়েটের কথা এবং ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটের কথা। তো আসলে পরিচিত হওয়া হয়নি সেভাবে, এজন্য বলা হয়নি। তো আমি নিজেও একজন কৃষিবিদ, আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ব্যাচেলর অফ ফুড ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েট। তো কাজেই কিছুটা এগ্রিকালচারের ফ্লেভার আমারও পাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে, এবং ইটস এ ব্লেসিং আমি মনে করি। অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা পাওয়া এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ডের সাথে সংযুক্ত, সামান্য হলেও সংযুক্ত হওয়ার সুযোগ থাকা। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না, অনুষ্ঠান দীর্ঘ হচ্ছে। আমি তুর্যর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল যে আমাদের খুব সংক্ষেপে একটি ওভারভিউ দেওয়ার কথা অনুরোধ করা হয়েছিল, বলার কথা অনুরোধ করা হয়েছিল যে আমাদের নিজ নিজ সেক্টরে কতটুকু প্রসপেক্ট রয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যারা ভবিষ্যৎ গ্রাজুয়েট হচ্ছেন বা হয়ে গেছেন তাদের জন্য কতটুকু সুযোগ রয়েছে। তো আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, আমি কয়েকটি ভাগে ভাগ করতে পারবো। প্রথমেই আমি যদি প্রাইভেট জবের কথা বলতে চাই, যেগুলো কোন একটা এনজিও হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, সেদিকে যদি আমি যেতে চাই, তার আগে আমি বলে নিই যে বাংলাদেশে ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি,
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ফুড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স, নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের নামে ফুড রিলেটেড ডিগ্রিগুলো আসলে প্রোভাইড করা হচ্ছে। তো আসলে খুব বেশি বয়স নয় এই সাবজেক্টগুলোর, যার কারণে জব ফিল্ড এখনো সেভাবে স্যাচুরেটেড হয়নি, অনেক পোস্ট ফাঁকাই থাকে। তো আমি কথা না বাড়িয়ে সেদিকে যাই যে প্রথমেই আমি যদি চিন্তা করি প্রাইভেট জবের কথা, ইন্ডাস্ট্রিতে যেসব মানে আমি যেগুলোকে বলবো হচ্ছে প্রসেস ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমরা নাম শুনলে বুঝতে পারবো যে প্রাণ আরএফএল গ্রুপের প্রাণ ইন্ডাস্ট্রিজ, তারপরে হচ্ছে আকিজ ফুডস এন্ড বেভারেজ লিমিটেড, তারপরে রয়েছে আমাদের বেশ কিছু জুস ইন্ডাস্ট্রি, কিছু বেভারেজ ইন্ডাস্ট্রি যেমন ট্রান্সকম, কোকাকোলা ইত্যাদি। এর সাথে আইসক্রিম প্লান্ট গুলো রয়েছে, ইগলু, পোলার, এরকম লভেলো আর অনেক কিছু আছে। তো এই ধরনের যে মেজর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলোর একদম ম্যানেজারিয়াল লেভেল থেকে শুরু করে একদম স্টার্টিং লেভেল পর্যন্ত প্রত্যেকটি পোস্টই কিন্তু আসলে এই ফুড রিলেটেড যে গ্রাজুয়েটরা আছে তাদের হোল্ড করার কথা, এবং তারা হোল্ড করছে না। খুব বেশি ম্যানেজারিয়াল লেভেলে হয়তো গ্রাজুয়েট কম, কারণ হচ্ছে ডিগ্রিটির বয়স অনেক কম। সত্যি কথা, বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অলমোস্ট 17-18 বছরের মতো হয়েছে, এটি চালু হয়েছে, যার কারণে আসলে ম্যানেজারিয়াল লেভেলে এখনো অনেক মানুষ আছেন, তবে এর সংখ্যাটি আশা করি আগামী 5 বছরে অনেক বেশি বাড়বে। তো আমি যদি ইন্ডাস্ট্রি জবের কথা বলি, সেখানে ফুড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের অনেক স্কোপ রয়েছে, এবং প্রায়শই দেখা যায় যে অনেক সার্কুলার যায় যেগুলোতে আসলে আমরা সেরকম ভালো গ্রাজুয়েট বা সেরকম প্রয়োজনীয় গ্রাজুয়েট আমরা প্রোভাইড করতে পারি না স্বল্পতার কারণে। এরপরে আমি যদি হসপিটালের কথা বলে থাকি, হসপিটালগুলোতে নিউট্রিশনিস্ট হিসাবে নিউট্রিশনের গ্রাজুয়েট যারা আছেন তারা সুযোগ পেয়ে থাকেন নিয়মিতভাবেই, এবং এটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনের কিছু ডিগ্রি আছে, নিউট্রিশনের একটি ডিগ্রি আছে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আছে। তো নিউট্রিশনের পোস্ট গুলো এই হসপিটালে তারা হোল্ড করে আছেন। আমি যদি প্রাইভেটের পরে গভর্নমেন্ট জবের দিকে যাই, তবে আমি বলতে পারবো যে বর্তমানে খুবই কথাবার্তা চলছে এবং খুবই একটি গ্ল্যামারাস একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যেটি নিয়ে অনেক কথা হচ্ছে, কারণ আমরা সবাই নিরাপদ খাদ্য নিয়ে এখন আসলে খুবই সচেতন এবং খুবই সোচ্চার। বিশেষ করে কিছু কিছু স্পেশাল অকেশনে, যেমন ঈদের সময় বা রমজানের সময়, এই খাদ্য নিরাপত্তা বা নিরাপদ খাদ্য প্রোভাইড করা, খাদ্য নিরাপত্তা নয়, নিরাপদ খাদ্য প্রোভাইড করা, এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যার পরিপ্রেক্ষিতেই এই সংগঠনটি তৈরি করা হয়েছে ফুড সেফটি অথরিটিতে। তো এখানে একটি বড় ধরনের নিয়োগ প্রত্যেক বছরই হয়ে থাকে, যেটি অলরেডি একটি নিয়োগ হয়ে গেছে, পোস্টিং এর অপেক্ষায় আছেন গ্রাজুয়েটরা। সেখানে ফুড ইঞ্জিনিয়ারিং বা ফুড টেকনোলজি বা রিলেটেড ফিল্ডের গ্রাজুয়েটদের চাকরি করার সুযোগ রয়েছে। এছাড়া আমি যদি বলতে চাই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, সেখানের পোস্ট হারভেস্ট উইং এ ফুড টেকনোলজি বা ফুড ইঞ্জিনিয়ারিং এর কিছু পোস্ট আছে, যদিও খুব বেশি সংখ্যক নয়, তবে আছে, এবং সেখানে গর্বের সাথে ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েটরা কাজ করে যাচ্ছেন। আমি টিচারশিপের কথায় পরে আসবো। আমার সম্মানিত শিক্ষক যারা উপস্থিত আছেন তারাও টিচারশিপের কিছু কথা বলে গেছেন। এরপরে আমি বলতে চাবো হচ্ছে রিসার্চ ফিল্ডের কথা। বাংলাদেশের বেশ কিছু রিসার্চ অর্গানাইজেশনে ফুড রিলেটেড গ্রাজুয়েটরা অংশগ্রহণ করছেন এবং কাজ করে যাচ্ছেন গৌরবের সাথে। আর বিদেশের বিষয়টা যেটা হচ্ছে যে আসলে মানে স্কলারশিপের অপরচুনিটি এত বেশি আছে যে আসলে অন্য ফিল্ডের গ্রাজুয়েটরাও অনেক সময় এই অপরচুনিটিটা নিচ্ছেন ফুড সায়েন্স বা ফুড টেকনোলজিতে মাস্টার্স অথবা পিএইচডি করার জন্য। আমি একটি এক্সাম্পল দিতে পারি। আমি একজন ছেলেকে চিনি, হি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। তিনি এগ্রিকালচারের গ্রাজুয়েট এবং এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে তিনি মাস্টার্স করেছেন। তিনি বর্তমানে চায়নাতে তার উচ্চশিক্ষা অর্জন করছেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে, কিন্তু সেটি ফুড সায়েন্সে। তো কাজেই সেখানে অবশ্যই ফুড ইঞ্জিনিয়ারিং এর খুব ভালো কোনো গ্রাজুয়েট বা খুব বেশি কোনো গ্রাজুয়েট অ্যাপ্লাই করেননি, যার কারণে সেই গর্বিত হওয়ার সুযোগটি শেষ পর্যন্ত একজন এগ্রিকালচার গ্রাজুয়েটই পেয়েছেন। কাজেই সেখানে অপরচুনিটি গুলো রয়ে গেছে। আর একটা খুব সুন্দর একটা অপশন আছে, সেটি হচ্ছে পার্সোনাল বিজনেস। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কিছু শিক্ষার্থীকে চিনি যারা ফ্রেশ গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট লেভেলেই খুব সুন্দরভাবে তাদের নিজস্ব বিজনেস রান করছেন, ফুড রিলেটেড বিজনেস, সেটি অনলাইন অথবা অফলাইন হতে পারে, এবং তারা তাদের পার্সোনাল জীবনে সফল অলরেডি, এবং তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো উপরে যাবেন। কাজেই উদ্যোক্তা হওয়ার, এন্টারপ্রেনার হওয়ার একটি ভালো সুযোগ এই ফুড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের রয়েছে। আমি টিচারশিপের কথা বলে শেষ করব। যদি আমাদের সামনের আলোচনায় যদি আরেকটু বলার সুযোগ থাকে আমি সেখানে বলবো। প্রকৃতপক্ষে আমাদের দেশের প্রচলিত ধারণায় যেটি থাকে যে ক্লাসের প্রথম সারির একজন সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী টিচারশিপের সুযোগ পেয়ে থাকেন, শিক্ষক হওয়ার সুযোগ পেয়ে থাকেন,
অত্যন্ত প্রেস্টিজিয়াস এই প্রফেশনে আসার সুযোগ পেয়ে থাকেন। তবে মজার বিষয় হলো সত্য, আমি কিন্তু আমার নিজের ক্লাসে প্রথম অথবা দ্বিতীয় কোনোটি নই, এটা আমি সবাইকেই বলি। আমি আমার ক্লাসে প্রথম অথবা দ্বিতীয় কোনোটি নই, কিন্তু আমি স্রষ্টার অশেষ করুণায় আমি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। এর ভেতরের গোপন রহস্যটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশে প্রায় 15টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং অথবা নিউট্রিশন রিলেটেড ডিগ্রি প্রদান করা হচ্ছে। বিএসসি ডিগ্রি, আমি মাস্টার্সের কথা বাদই দিলাম, আমি বিএসসির কথা বলছি। ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে অলমোস্ট 15টি বা 14টি বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আর 3টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড ডিগ্রিগুলো দেওয়া হচ্ছে। এবং অনেকগুলো ইনস্টিটিউট আছে যেগুলো জেলা লেভেলে বিশেষ করে অবস্থিত, এগুলোতে এই রিলেটেড পড়াশোনা করানো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তো এই যে বড় একটা বিশাল একটা মানে জনবল প্রয়োজন, মেধাবী জনবল প্রয়োজন এসব ইনস্টিটিউট গুলো চালানোর জন্য বা এসবগুলোতে শিক্ষাদান পাঠদান চালু করার জন্য, এই ভ্যাকেন্সিটা সবসময়ই থাকে। আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, আমি যে গ্রাজুয়েট হয়েছি আমার ঠিক ইমিডিয়েট সিনিয়র লেভেলের ব্যাচটিতে মোট স্টুডেন্ট সংখ্যা ছিলেন মাত্র 22 জন, সংখ্যা খুবই কম। বড় কোনো গ্রাজুয়েট, বড় কোনো ডিপার্টমেন্টের তুলনায় মাত্র 22 জন স্টুডেন্ট ছিলেন। এই 22 জনের ভেতরে 7 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট পাবলিক মিলিয়ে সর্বমোট 7 জন শিক্ষকতা পেশায় আসতে পেরেছেন, অত্যন্ত গর্বের একটি বিষয়। এবং আমার বর্তমানে আমি আমার নিজের যে গ্রাজুয়েশনের যে ব্যাচ, সেই ব্যাচে আমাদের মধ্যে থেকেও 5 জন শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, 3 জন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 2 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আমাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র 25 জন। এবং আমরা আশা করছি এখান থেকে আরো 2-1 জন হয়তো বা ভবিষ্যতে ইনশাল্লাহ শিক্ষকতায় আসবেন। তো কাজে আপনারা বুঝতে পারছেন যে শিক্ষকতাটা শুধুমাত্র ক্লাসের প্রথম বা দ্বিতীয় ছাত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি আপনি ফুড ইঞ্জিনিয়ারিং বা ফুড টেকনোলজির সুযোগটি নেন, এখানে রেগুলার টিচারশিপের সার্কুলার থাকে এবং দেখা যায় অনেক সময় যথেষ্ট পরিমাণ গ্রাজুয়েট পাওয়া যায় না। এটি সত্যি কথা, এটি আমি জাস্ট বলার জন্য বলছি না, এটি সত্যি কথা। ইভেন বর্তমানে এই মুহূর্তে, আজকে 29শে জুন, এই মুহূর্তেও যে রানিং সার্কুলার গুলো আছে বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সেই পরিমাণ পটেনশিয়াল গ্রাজুয়েট আসলে আছে কিনা আমি সন্দিহান। সেই পরিমাণ একটা লেভেলের সিজিপিএ বা সেই পরিমাণ পটেনশিয়াল দিয়ে সেখানে যাওয়া, দেখা যায় অনেক সময় পোস্ট খালি থাকে, আবার সার্কুলার দিতে হয়। তো আমি সঞ্চালককে অনুরোধ জানাবো, প্লিজ, আমার মনে হয় এই পর্যন্ত বলা শেষ, আপনি প্রসিড করতে পারেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সাজেশন এবং মন্তব্যের জন্য। আমরা আপনার কথা থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে আমি একটু জানতে চাই যে রিসার্চের ক্ষেত্রে, এগ্রিকালচারে কেউ যদি যেতে চায় রিসার্চের ক্ষেত্রে, যেমন ইরি আছে, বিড়ি আছে, তো এগুলোতে আমরা যদি কেউ যেতে চায়, কাজ করতে চায়, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তার সিজিপিএ কেমন থাকতে হবে, বা স্যার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, আর এই দুটোর মধ্যে মানে তো এইটা নিয়ে যদি স্যার একটু বিস্তারিত বলতেন স্যার। আমি আসলে লাস্টের অংশটা আমি বুঝতে পারিনি, নেটওয়ার্কের এররের কারণে। লাস্টের অংশটুকু মানে স্যার রিসার্চ রিলেটেড, কেউ যদি রিসার্চে যেতে চায় সেই ক্ষেত্রে তাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, বা কি করলে সে রিসার্চ সেক্টরে কাজ করতে পারবে স্যার, এগ্রিকালচার থেকে একটু যদি ডিটেইলস বলতেন স্যার। সবচেয়ে আসলে আমাদের আনফরচুনেটলি একটা দুর্ভাগ্য বলা যায়, আমরা আনফরচুনেট এই অর্থে যে আমাদের এগ্রিকালচার সেক্টরে, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে যখন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এই পরীক্ষাটি কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু ইনিশিয়েট করে না। পরীক্ষাটি নিচ্ছেন একটি অন্য অথরিটি, এবং পরীক্ষাটিতে আমি যেটা শুনেছি, বা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এ ধরনের অথরিটি ছিল না। পরীক্ষা নিত তখন কৃষি গবেষণা ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউট বা পাট গবেষণা ইনস্টিটিউট যারা রয়েছে, কিন্তু এখন পরীক্ষাটা নিচ্ছেন একটি অন্য বডি, এবং সেই কারণে কোশ্চিন গুলো আসলে সবগুলো এগ্রিকালচার রিলেটেড আসেন না। কোশ্চিন এখানে বিভিন্ন টাইপের আসেন, সেটি আমাদের জন্য একটি দুর্ভাগ্য।
সেই জন্য এইসব জায়গায় ঢুকতে গেলে এগ্রিকালচার গ্রাজুয়েটদেরকে আসলে বিসিএস এর মতনই একটা প্রিপারেশন নিতে হয়, সেই সাথে এগ্রিকালচারের তো একটা প্লাস প্রিপারেশন রয়েছে। তারপরে ভাই ভাই আসতে হয়। এবং এখন পর্যন্ত আমরা যে ট্রেন্ডটা দেখেছি যে খুব ভালো সিজিপিএ আলা ছাত্ররাই যে এই বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন তা কিন্তু না। কারণ আমি যে বললাম যে প্রিলিমিনারি টেস্টের বিষয়টি একটি ভিন্ন মাত্রা। এখানে তাকে ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে হচ্ছে, ম্যাথমেটিক্স এর কোশ্চিন থাকছে, সাধারণ জ্ঞানের থাকছে, এগ্রিকালচারের কিছু থাকছে, ইংরেজির কিছু প্রশ্ন থাকছে, যেটা আসলে এগ্রিকালচার গ্রাজুয়েটদের মেধার পূর্ণ মূল্যায়ন হচ্ছে কিনা এটা প্রশ্নের বিষয় বা এটা একটি ডিবেটের বিষয় হয়তো হতে পারে। কিন্তু পরবর্তীতে এই ধাপটি পার হয়ে যখন সে মৌখিক পরীক্ষা অবতীর্ণ হয় তখন তাকে সোললি এগ্রিকালচার নলেজের উপর তার কোশ্চেনটি করা হয়। তাই আমি খুব মানে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি যে কম সিজিপি নিয়েও অনেক ছেলে মোটামুটি মানের একটা সিজিপি নিয়েও কিন্তু বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং তারা সেই জবে ভালো করছেন। আবার দেখেছি যে খুব ভালো সিজিপি আলাও কিন্তু মানে আমি বলবো যে প্রথম স্ক্রিন আউটে আউট হয়ে যাচ্ছেন। এটি একটি ব্যাপার। এটি হলো আমার দেশের প্রেক্ষাপটে বলছি। কিন্তু যদি বাইরের দেশের প্রেক্ষাপটে বলি, বাইরের দেশে হলো আসলে রিসার্চ বেসড চাকরিগুলো যেগুলো হয় সেটি হলো একটা ছাত্র যখন এমএস করতে যান বা পিএইচডি করতে যান, পিএইচডি করতে যায় বা এমএস করতে যায়, যখন তার রিসার্চ প্রোফাইলটি বা তার পাবলিকেশনটি এবং তার যেটি নিয়ে তিনি এমএস মাস্টার্সে বা পিএইচডি তে কাজ করেছেন বা পোস্টডকে কাজ করেছেন, যেটি খুব যদি মানে কি বলবো যে খুব ভালো মানের হয়, তখন বিভিন্ন কোম্পানি তাদেরকে ডেকে নেয় এবং সেখানে তার বিভিন্ন প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউটে তারা জবের সুযোগটি পেয়ে যায়। ইরির ক্ষেত্রে বলতে পারবো, ইরির হলো আসলে আমাদের ইরিতে সাধারণত বাড়ির সায়েন্টিস্টরা, বিড়ির সায়েন্টিস্টরাই যাচ্ছেন, বিড়ির সায়েন্টিস্টরা বেশি করে রাইজ রিসার্চ ইনস্টিটিউটে, এবং এখান থেকে রিক্রুট হন এবং অনেক সময় তারা অ্যাড দিয়েও পরীক্ষার মাধ্যমে কিছু সায়েন্টিস্টকে রিক্রুট করেন এবং সেখানেও এগ্রিকালচার নলেজটা কি তারা প্রাধান্য দেন অন্য নলেজের সাথে। তবে সবচেয়ে মজার ব্যাপার যে বাংলাদেশে এখন যে ট্রেন্ডটি চলছে রিসার্চ ইনস্টিটিউটে জয়েন্টের জন্য, সেটা আমি আবারও বলছি যে এটি পুরোপুরি এগ্রিকালচার নলেজের উপর ভিত্তি করে তার চাকরির নিশ্চয়তা কি হচ্ছে না। এটি হলো আমাদের একটি এখন বড় সমস্যা আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি এবার ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। স্যার, ভেটেরিনারি এবং অ্যানিমাল হাজবেন্ডারি হায়ার এডুকেশন স্কলারশিপে বাইরে পড়াশোনার জন্য কি করতে হবে এবং এটাতে কোনো লিমিটেশনস আছে কিনা স্যার, একটু যদি ডিটেইলস বলতেন হায়ার এডুকেশন। ওকে, ধন্যবাদ তোমাকে আবার। আমি চট করে প্রথমে একটু বলে রাখি, যেটা হচ্ছে আমি গত আগে ডিসকাশনটি মিস করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাজুয়েটদের জব অপরচুনিটি, সেখানে বিসিএস এর কথা অলরেডি বলেছি, তারপর হচ্ছে বিএলআরআই যুব উন্নয়ন অধিদপ্তরে, তারপরে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে। এখন কিন্তু অনেকে ঢাকা শহর বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকে পেট অ্যানিমাল বা কোম্পানি অ্যানিমাল পালছে, সেখানে তাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য অনেক পেট ক্লিনিক ডেভেলপ করেছে। সুতরাং কর্মসংস্থানের সুযোগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তারপরে এখন হচ্ছে পার্সোনাল একটা বিজনেস, যেটা অনেকে এন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোক্তা হয়ে গেছে, তারা নিজেরা খামার করছে, তারা সেখানে এখানকার গ্রাজুয়েটই তারা, অর্থাৎ এই প্রফেশনে যারা এই গ্রাজুয়েট এখান থেকে যারা ডিগ্রি নিয়ে গেছে, তারাই কিন্তু আজকে নতুন নতুন খামার করছে, সেখানে কিন্তু তারা বিজনেসে যুক্ত হয়ে গেছে। তো এখানে আমি একটু বলতে চাই, আমাদের এখানে একজন স্পিকার আবির হোসেন চমৎকার ভাবে সে কিন্তু প্রথমে বিজনেস বেসরকারি সেক্টর নিয়ে কিন্তু আগে হাইলাইট করেছে। আমরা কিন্তু সত্যি কথা যে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে কিন্তু আমাদের মেইন যেটা হচ্ছে চাকরি বাজারটাই কিন্তু হচ্ছে বেসরকারি। তো আমি আবার বলি যে আমি কিন্তু বেসরকারি সেক্টর থেকে এসেছি, আমি কিন্তু এক সময় জব করতাম, সেখানে দেখে এসেছি। তো আমার সময় এখনকার একটু পার্থক্য হয়ে গেছে। এখন কিন্তু এন্ট্রি লেভেলে বেসরকারিতে গিয়ে কিন্তু সেরকম আসলে এন্ট্রি লেভেল ওরকম উন্নত মানের প্যাকেজ খুব একটা দেখা যাচ্ছে না, অর্থাৎ সরকারি সেক্টরের সাথে যদি আমি চিন্তা কম্পেয়ার করি, তাহলে ওরকম অ্যাট্রাকটিভ প্যাকেজ নেই। তবে একটা বিষয় হচ্ছে, যদি কেউ ডেভেলপ করে, নিজের ক্যারিয়ারটা শুরু করে, ধৈর্য ধরে থাকে, তাহলে কিন্তু মিড লেভেলে বা হায়ার লেভেলে গেলে কিন্তু সে সহজেই তার কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি হয়। এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে। তো আমি আমাদের গ্রাজুয়েটদেরকে বলবো যে এই বিষয়ে
জেনে একটু মনোনিবেশ করে, যে অন্তত প্রাইভেট সেক্টরে যারা যায় হতাশ না হয়, ওখানে গিয়ে কিন্তু একটু যদি লেগে থাকে। অর্থাৎ প্রাইভেট সেক্টরে যেটা হয় যে বিভিন্ন খামারে বা বিভিন্ন কোম্পানিতে, অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে, অনেক এনজিও আছে, এটা কিন্তু এখানে হয় কি যে ওখানে কাজের প্রচুর সুযোগ আছে। একজন ইচ্ছে হলো তাকে বিদেশে প্রতি বছর, যেমন আমি যখন প্রাইভেট সেক্টরে ছিলাম, আমি কিন্তু প্রতি বছর দেশের বাইরে যেতাম, আমাকে ট্রেন আপ করানো হতো। আমি ইউনিভার্সিটি লেভেলে কিন্তু একটা মানুষকে কিছু শেখানো হয়, কিন্তু তাকে দক্ষ করে গড়ে তোলা কিন্তু সম্ভব হয় না, ফিল্ডের জ্ঞানটা কিন্তু থাকে না। তো হয় কি ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু জ্ঞান লাভ করা যায়। তো 5 বছর আমি অনেক কিছু শিখে ফেলছি সেটা বলবো না, তবে কিছুটা জ্ঞান শিখেছি, হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করি তখন অনেক কিছু জানার সুযোগ হয়। তো সুতরাং এই সেক্টরটা আমি মনে করি যে প্রাইভেট সেক্টরটা একটা, আমি মনে করি একটা ভালো সেক্টর। এখানে গ্রাজুয়েটরা ইচ্ছা করলে তারা চিন্তা করতে পারে। আর যে প্রশ্নটা ছিল যে এই ডিসিপ্লিনে বা দেশের বাইরে স্কলারশিপের ক্ষেত্রটা, আমি বলবো অন্য যে কোনো প্রফেশনের চেয়ে এই প্রাণী সেক্টরের কথা যদি বলি, আমি শুধু প্রাণী সেক্টর কেন বলবো, কৃষিটাই বলি, বাইরে কিন্তু প্রচুর স্কোপ আছে। কিরকম ভাবে, যে আজকে দেখেন যে আজকে আমাদের প্রাণী সেক্টর ডেভেলপমেন্টটা কি, একটা সময় কিন্তু ব্রয়লার মুরগির কথা যদি বলি, আমরা যেটা খাই, এটা কিন্তু দেখা যেত যে কয়েক বছর আগে 1 কেজি আসতে 2-3 মাস সময় লেগে যেত। এখন কিন্তু 21 দিনেই 1 কেজি পাওয়া যাচ্ছে। একটা মুরগি থেকে বছরে 60-70টা বা 80টা ডিম পাওয়া যেত, এখন একটা মুরগি থেকে বছর 300টা ডিম পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু রিসার্চের মাধ্যমে হয়েছে। রিসার্চটা কি, এটা যেটা হচ্ছে উন্নত বিশ্বে যারা বড় বড় ল্যাব আছে, বড় বড় সায়েন্টিস্ট, তাদের সংস্পর্শে যারা যেতে পারে, সেখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন কাজ হচ্ছে, বাংলাদেশে অনেক রিনাউন্ড সায়েন্টিস্ট আছে প্রাণী সম্পদ সেক্টরে, তারা কিন্তু বিদেশ থেকে কাজ করে এসছে। সুতরাং একজন স্টুডেন্ট যদি ইচ্ছা করে, এখন প্রচুর স্কোপ। আমি আবার বলছি যে অন্যান্য সেক্টরের তুলনায় এই সেক্টরে কিন্তু যারা কেউ যদি একটু মনোনিবেশ করে, একটু যদি লেখালেখির চেষ্টা করে, বাইরের দেশগুলো যদি চেষ্টা করে, সে কিন্তু ইজিলি একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারে, এবং সেখানে কিন্তু অনেক নতুন নতুন টেকনোলজি সাথে কিন্তু আপডেট করে নিজেকে গড়ে তুলতে পারে। আজকে আমাদের দেশে যে প্রাণী সম্পদ সেক্টরের যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু গবেষণার ফল। সুতরাং কর্মক্ষেত্রের একটা বিশাল অপরচুনিটি কিন্তু গবেষণা। আজকে আমি একটা কথা বলবো যে আজকে আমাদের যে গ্রাজুয়েট, আমরা কি করব, শুধুমাত্র কি আমি খামারিকে টেকনিক্যাল সার্ভিস দিব, যে কিভাবে গরু লালন পালন করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু দেশের ডেভেলপমেন্ট হবে না। একটা গরু যদি প্রোডাক্টিভ না হয়, একটা গরু থেকে যদি আমি ভালো মাংস বা, আজকে আমরা যে অবস্থানে আছি, জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে, সম্পদ ল্যান্ড কিন্তু কমে যাবে, খামারের সংখ্যা কমে যাবে, কিন্তু আমাদের প্রোডাক্টিভিটির দিকে বাড়িয়ে যেতে হবে। যেমন যে কৃষি সেক্টর, ক্রপ সায়েন্সের ধানের উৎপাদন কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। প্রাণী সেক্টরেও মাংস উৎপাদন বেড়েছে, দুধের উৎপাদন বেড়েছে, এগুলো কিন্তু রিসার্চের ফলশ্রুতিতেই কিন্তু। তো আমাদের এখনকার গ্রাজুয়েটদের মূল টার্গেট হবে যে গবেষণায় মনোনিবেশ করা। অর্থাৎ কিভাবে বিদেশে এখন হচ্ছে যে বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা অনেকেই প্রফেশনে, অনেকেই এই প্রফেশনে এসে অনেকেই হীনমন্যতায় ভোগে, যে আমি কৃষক, আমি কৃষি, আমি প্রাণী, আমি গরু নিয়ে কাজ করবো, ডিল করবো, সমাজে তাদের অবস্থানটা অনেকেই মেনে নিতে পারে না। বিশেষ করে আমি যারা নতুন আসে, আমি ক্লাসে সবসময় এটা প্রথম দিন আমি একটু সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করি, কনভিন্স করার চেষ্টা করি যে প্রফেশনটা কতদূর যেতে পারে। তো একজন ইচ্ছা করলে এখানে কিন্তু সে ডাক্তার হচ্ছে, এট দ্য সেম টাইম বড় ইঞ্জিনিয়ার হচ্ছে। বড় ইঞ্জিনিয়ার কি, ডাক্তার তো সে ট্রিটমেন্ট করছে, আর ইঞ্জিনিয়ার কি হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একটা জিন নিয়ে কাজ করছে, একটা গরু যে মাংস যদি 150 কেজি দেয়, তার জিন মডিফিকেশনের মাধ্যমে কিন্তু সেটা 300 কেজি দিবে তার পরবর্তী জেনারেশনে। এটি কিন্তু ডেভেলপ হয়েছে। একটা সময় গরু 1.5 লিটার, আমাদের দেশীয় গরু কিন্তু 1.5 লিটার দুধ দিত, এখন এটা কিন্তু বেশি হচ্ছে। এখন যেমন একটা গরু, আমি একটু উদাহরণ দিচ্ছি, যে একটা গরু যেমন ব্রাহ্মা জাতটা ছিল, এটা একটা ইন্ডিয়ান জাত ছিল, তো সেটা আমেরিকাতে ডেভেলপ করে, এই জাতটাই কিন্তু সরকারের পলিসিতে কিন্তু দেশে আবার নিয়ে এসে লালন পালন করছে। কেন করছে? এই জাতটা আমাদের দেশে কিন্তু এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট, কিন্তু এটা দেখা 2 বছরের মধ্যেই তার ওজন কিন্তু পূর্ণাঙ্গ রূপে লাভ করছে, অর্থাৎ অনেক মাংস পাওয়া যাচ্ছে। তো এটা প্রজেক্ট কিন্তু ছড়িয়ে গেছে। তো আজকে আমাদের মূল ফোকাসটাও কিন্তু রিসার্চে। আমাদের আজকে আমি একজন গ্রাজুয়েট, আমি যদি কম্পিটেন্ট না হই তাহলে কিন্তু হবে না। আমরা সবসময় চাকরির পিছনে ঘুরি, আসলে চাকরির পিছনে ঘোরার দরকার নেই। আমি যদি আমার নিজেকে ডেভেলপ করতে পারি, চাকরি আমার পিছনে ঘুরবে। আমি, এটা ঠিক, আমার পার্সোনালিটির সাথে আমাকে চুজ করতে হবে। আমি শিক্ষক হবো, আমি রিসার্চার হবো, আমি প্রাইভেট জব করবো, এটা আগে ডিসাইড করতে হবে, বা আমি উদ্যোক্তা হবো, এটা আগে ডিসাইড করতে হবে। তারপর সেভাবে নিজেকে তৈরি করতে হবে। প্রাইভেট সেক্টরে গেলে সেখানে একটা সুবিধা আছে, তারা তাকে ফ্রেশ হিসেবেই নেয়, তারপর তাদেরকে ডেভেলপ করে। সুতরাং তাকে প্রথম দিন তাকে সার্ভিস আশা করে না, এর জন্য স্যালারিটা কম থাকে। তখন যখন ডেভেলপ করা হয়, তার মধ্যে সেই ধরনের প্যাশন্স থাকে, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি সে কিন্তু অনেক ডেভেলপ করে, স্যালারি তার গ্র্যাজুয়ালি বেড়ে যায়। ইভেন দেখা যায় একটা প্রাইভেট সেক্টরে যারা থাকে, তারা কিন্তু অন্য সেক্টরে দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি তাদেরকে হায়ার করে নিয়ে যায় যদি সে কম্পিটেন্ট হয়। তো এইটা নিজেকে ডেভেলপ করতে হবে। তো আমি ফাইনালি এটাই বলবো যে আজকে আমাদের ক্ষেত্র যে এই চাকরির, আমাদের প্রেস্টিজ চিন্তা করতে হবে যে আমি আমার অবস্থানটা, আজকে এই সাবজেক্টে পড়াশোনা যারা করে তারা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে। মেডিকেল সায়েন্সের সব সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়, এট দ্য সেম টাইম তারা প্রোডাকশনের সাইড গুলো পড়ে।
এবং এই সিলেবাস গুলো মেডিকেলের মধ্যে। তারপরও এখানে একটু বেশি বলবো এই সেন্সে, এখানে কিন্তু হিউম্যানের ক্ষেত্রে যেমন একটা স্পিসিস নিয়ে আলোচনা করে, এখানে কিন্তু মাল্টি স্পিসিস। মুরগি যেমন বার্ডের ক্ষেত্রে মুরগির সংক্রান্ত 13-14টা স্পিসিস আছে, গরু আছে, আবার ছাগল আছে, ভেড়া আছে, মুরগি আছে, শুকর আছে, এরকম। তারপরে ওয়াইল্ড এনিম্যাল আছে, অনেকে চিড়িয়াখানায় চাকরি করে। এখন কিন্তু প্রাইভেট সেক্টর কুমির প্রজনন কেন্দ্র হয়ে গেছে। তো এই জব সেক্টর বিশাল একটা কর্মপরিধি আছে, এখানে চাকরির বাজার নিয়ে চিন্তা করা দরকার নাই। আমি বলবো আমাদের গ্রাজুয়েট যারা আছে বা ইন ফিউচার যারা আসতে চায়, চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজেকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করব, আমি কনফিডেন্ট থাকবো, আমি যে একটা সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছি, আমি যে একটা ভালো সাবজেক্ট পড়ছি, এই বিষয়ে বিশ্বাস থাকতে হবে, তাহলেই সে ডেভেলপ করবে। সেটা অবশ্য সব সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এই প্রাণী সম্পদ সেক্টর আমি বলবো এখানে চাকরির বাজার তৈরি আছে, কারোর হীনমন্যতা ভোগার সুযোগ নাই। আমি বলবো যে এখানে আসলে সে চাকরি পাবে, চাকরির জন্য চিন্তা করতে হবে না, পড়াশোনা করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, তাহলে সবই হবে। আমি স্কলারশিপ পেতে পারবো, আমি যদি সায়েন্টিস্ট হতে চাই সেটা হতে পারবো, আমি প্রাইভেট চাকরি করতে পারবো, উদ্যোক্তা হতে পারবো। তার আগে আমি রেজাল্ট ভালো করতে হবে। এখন বলছে রেজাল্টটা কিন্তু ভালো করাটা কিন্তু আপেক্ষিক। একটু আগে প্রশ্ন আসলো যে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন অনেকেই রেজাল্ট ভালো, কিন্তু হয়তো মিড লেভেলে যারা রেজাল্ট করে তারা হয়তো চান্স পেয়ে যাচ্ছে। রেজাল্ট আপেক্ষিক হয় কি, আমি একটা সার্টেন স্টেজে গিয়ে হয়তো রেজাল্ট ভালো করেছি, পরে তো সেটা ধরে রাখতে পারিনি। জ্ঞানটা হচ্ছে আসলে আপেক্ষিক, যে আমি কিভাবে সেটা অ্যাচিভ করবো। সুতরাং রেজাল্ট ভালোটা একটু দরকার হচ্ছে নিজের কনফিডেন্ট লেভেলটাকে বাড়িয়ে দেয়, পরবর্তীতে আমার জ্ঞানের জন্য যেটা দরকার সেটা ডেভেলপ করবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একদিনেই আমি একটা গ্রাজুয়েট হয়ে গেলাম, আজকে কিন্তু আমি এসি রুম পাবো না, আমি সবকিছু গাড়ি বাড়ি সবকিছু হবে না। আমাকে প্রথমে, আমি আজকে যখন গ্রাজুয়েট হয়ে গেলাম, আমি কিন্তু একদম ফ্রেশ, আমি কিছু জাস্ট আমার কিছু নলেজ গ্যাদার করেছি, কিন্তু আমার কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। সেগুলোকে আমাকে আমার সেকে গ্যাদার করতে হবে। সেটা যখন গ্যাদার করবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার চাকরি বাজারগুলো তৈরি হবে। তো চাকরি বাজারটা আমার হাতে, আমি কি করব, চাকরিটা আমার পিছু পিছু করবে। কেউ যেন আমরা চাকরির পিছনে না করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আশা করি আমরা যারা দেখছি তারা অনেক কিছু জানতে পেরেছি। আমি এখন মীর মোহাম্মদ আলী স্যারের কাছে যাব। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আন্ডারগ্রেডে রিসার্চ অপরচুনিটি কেমন, ফিশারিজ এর ক্ষেত্রে আন্ডারগ্রেডে রিসার্চ অপরচুনিটিটা কেমন? এবং স্যার আমরা জানি যে আপনি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ এন্ড এশিয়াতে কাজ করেছেন, ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনে কাজ করেছেন, তো সেই দিকটা নিয়েও যদি একটু বিস্তারিত বলতেন স্যার। ওকে, ধন্যবাদ। আসলে আমি আগেই বলেছি যে আমরা আসলে কোন দিকে যেতে চাই এই সিদ্ধান্তটা আমরা ঠিক আসলে নিতে পারি। আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনটা হচ্ছে বারবার পাল্টাই যে আসলে আমার কি করা দরকার। আমি অবশ্যই বলতে চাই যে স্টুডেন্টটা ফিশারিজে জয়েন করেছে বা যে ফিশারিজের গ্রাজুয়েট হচ্ছে, তার ভেবেই নিতে হবে যে আমি বিশ্বাস করি যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাবজেক্টে পড়াশোনা করছি। সে যদি একটা ভক্তি করে যদি জিনিসটা পড়াশোনা করে, এটা থেকে সে একটা আউটপুট পাবে। কিন্তু সে যদি মনে করে যে না আমি এটা খেতে চাই না, তাহলে এটা তার জন্য বমি হয়ে যাবে, এটা আমি মনে করি। এবং আমি কোথায় যেতে চাই এই জিনিসটা যদি আমি শুধু চিন্তা করি যে না আমি রিসার্চে যাব, তাহলে আমি আগে থেকেই চিন্তা করি আমি রিসার্চে যাব। আবার আমি যদি চিন্তা করি যে না আমি ইউনিভার্সিটি টিচার হব, তাইলে একরকম অবস্থা। আবার আমি যদি চিন্তা করি যে আমি গভর্নমেন্ট চাকরি করব, তাহলে আমার ওই গভর্নমেন্ট চাকরির জন্য বা বিসিএস এর জন্য আমার লেগে থাকতে হবে। তার মানে প্রতিটা জায়গায় কিন্তু মানে আমার স্থির হইতে হবে। আমি যদি বারবার যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি, তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না, শুধুই কিন্তু এই ফিশারিজকে দোষ দেওয়া হবে। এই জন্য আমি বলতে চাই, কেউ যদি আমি প্রথমেই বলি যে যেহেতু আমি প্রায় 4 বছরের মতো ওয়ার্ল্ড ফিশের মতো এরকম একটা ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে তারা কাজ করে, তাদের সাথে ছিলাম। তারপরে একটা টাইম ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনে কাজ করেছি কনসালটেন্ট হিসেবে। এতে একটা বিষয় কি যে আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে, আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার প্রচুর সুযোগ আছে। কারণ কি, আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল যত রিসার্চ অর্গানাইজেশন আছে, এই জায়গায় ফিশারিজ গ্রাজুয়েটদের জন্য ম্যান্ডেটরি পোস্ট আছে। সো এই জায়গায় আপনাকে না হইলেও কোনো না কোনো ফিশারিজ গ্রাজুয়েটকে নিতে হবে। এর জন্য আমি একটা টাইম বলেছিলাম যে কিছু জিনিসগুলো দরকার, যে আপনার অনেক ফ্লুয়েন্ট হইতে হবে। যে কেমন, যে আপনি ফিশারিজের যেই নলেজটাই জানেন না কেন, ওটা স্পেসিফিক জানেন এবং প্র্যাকটিক্যালি জানেন, এবং আপনি যেটা জানেন এটা আপনি বলার চেষ্টা করেন, মানে সুন্দর করে মানে উপস্থাপন করার চেষ্টা করেন। এবং আপনার যদি আপনি আগে থেকেই চিন্তা করেন যে আমি এই সেক্টরে যাব, আপনার অবশ্যই একটা ভালো সিভি দরকার, ভালো একটা মেন্টর দরকার, যে কিনা আপনাকে রিয়েলি গাইড করবে।
যে এটা করা উচিত, এগুলা সবকিছুর বাইরেও এই লোকগুলোর কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। এবং এটা করলেই আপনি এই সেক্টরে, আমি আশা করি যে আপনার জব করাটা খুব একটা কঠিন কিছু না। তাছাড়াও আমাদের দেশে পিকেএসএফ নামে যে অর্গানাইজেশনটা আছে, পিকেএসএফ এর আন্ডারে দেখা যাচ্ছে হাজার খানিক এনজিও আছে। এই প্রতিটা এনজিওতেই কিন্তু ফিশারিজ অফিসার নামে একটা পোস্ট আছে। তার মানে সে কিন্তু এই চাকরিটাও কিন্তু খুব সহজে পেতে পারে যদি শুধু এটা চায়। এটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরের কথা বললাম। সে যদি চিন্তা করে আমি ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি করব, তাহলে অবশ্যই সে তার চাকরি নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু সে যদি প্রতিবার ক্ষণে ক্ষণে পাল্টায়, আজকে আমি ডেভেলপমেন্ট সেক্টরে যাব, কালকে আমি গভর্নমেন্টের 2টা বই পড়বো, কালকে আমি MP3 পড়বো, কালকে আমি বিদেশের একটা প্রফেসরের কাছে লিখবো, তাহলে কিন্তু আর হইল না। তাহলে তার প্রথমে স্পেসিফিক হইতে হবে। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যেটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে আন্ডার গ্রেডে যদি সে রিসার্চ করতে চায়, আসলে আন্ডার গ্রেডে তার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, কিন্তু এর মধ্যেও সে রিসার্চ করতে চাইতে পারে, তার অতি আগ্রহ থাকতে পারে, বা এটা সংখ্যাটা খুব কম, কিন্তু তারপরে অনেকের থাকে। যেমন আমি সেকেন্ড ইয়ার থেকেই চিন্তা করছি যে না, আমার এই রিসার্চ বা এই লাইনে আমি যেতে চাই। আমি অনেক টিচারের কাছে বলেছি, স্যার আমি একটু রিসার্চ করতে চাই, স্যার আমি একটা কোশ্চেনিয়ার সার্ভে করতে চাই। আলটিমেটলি এরকম বিভিন্ন কিছু আমি যে টিচারদের কাছে বলেছি, হয়তো বা অনেকে আমাকে সুযোগ দিয়েছে, তার প্রজেক্টের কোনো একটু কাজ করেছি। এবং দর্শকদের আমি ধন্যবাদ জানাইতে চাই যারা এতক্ষণ ধরে শুনছে। তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনার যদি আগ্রহ থাকে, আপনি অবশ্যই সফলতা পাবেন। যেমন আমি কিন্তু সেকেন্ড ইয়ার থেকেই ওয়ার্ল্ড ফিশের মধ্যে এরকম একটা ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়েছি। এখন প্রথমে যেই তো আমি রিসার্চার হই নাই, প্রথমে আমি তাদের ডাটা কালেকশন করেছি এবং এটার জন্য আমি একটা ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছি। এখন আপনার যদি ইচ্ছা থাকে, আপনি দেখেন এরপরে যখন আমি 4th ইয়ারে যখন গিয়েছি, 3rd ইয়ারে যখন গিয়েছি, তখন আরো ভালো কাজ পেয়েছি, এবং 4th ইয়ারে যখন গিয়েছি তখন আমি বেনিফিটটা আরো বেশি পেয়েছি। আলটিমেটলি এরপরে যখন আমি মাস্টার্স টাইমে গিয়েছি, তখন আমি ফুল টাইম দেখা যাচ্ছে ওই জায়গায় চাকরি করেছি, এবং মাস্টার শেষ হওয়ার সাথে তারপরে আবার দেখা যাচ্ছে চাকরি করেছি। কারণ কি, আমি কিন্তু লেগেছিলাম। দেখেন, আপনি প্রথমে হয়তো বা অত ভালো অপরচুনিটি নাও পেতে পারেন, বাট আপনি প্রথমে ডাটা কালেকশন করেন, প্রথমে তাদের সাথে ভলেন্টিয়ার কিছু কাজ করেন, আস্তে আস্তে আপনি যদি লেগে থাকেন, আপনি নিশ্চিত ওই জায়গার একটা ভালো জায়গায় যেতে পারবেন। এখন আপনি রিসার্চ, আপনি আপনার যদি ইউনিভার্সিটিতে থাকেন, তাহলে আপনার কোনো টিচার হয়তো বা রিসার্চের জন্য আপনাকে কাজে লাগাতে পারে। আপনি তাকে তার আপনার ইন্টারেস্ট সম্পর্কে বলতে পারেন, সে তখন হয়তো বা তার কিছু গবেষণায় আপনাকে কাজে লাগাইতে পারে। তারপরে কিছু লেখালেখি শিখতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি দেশের বাইরে যাবেন, মানে বাইরে মাস্টার্স করতে যাবেন, এটা খুবই ইজি। একটা ফিশারিজের স্টুডেন্ট সে যদি চিন্তা করে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব, তার জন্য অল্প কিছু জিনিস মেনটেন করলে অবশ্যই তার দ্বারা দেশের বাইরে যাওয়া সম্ভব এবং বাইরে যেয়ে গবেষণা করা সম্ভব। আমি মনে করি কেউ যদি আন্ডার গ্রেড থেকেই চিন্তা করে, তাহলে সে এখনই কোনো মেন্টর বা কোনো টিচার তার সাথে কথা বলতে পারে এবং বাইরে কিছু লেখালেখি করতে পারে। এই পরামর্শটা সে তার মেন্টরের কাছ থেকেই আরো ভালোভাবে পাবে। কিন্তু তার অবশ্যই কোনো না কোনো একটা টিচার যে রিসার্চ গ্রুপ আছে তার সাথে একটু ট্যাগ হওয়ার চেষ্টা করা। আমার দিক থেকে মোটামুটি এতটুকুই ছিল। এর সাথে একটা হয়তোবা আইএলটিএস এর মিনিমাম একটা স্কোর হইলেই সে জাপান, কোরিয়া এবং ভালো স্কোর হইলে সে অস্ট্রেলিয়া, চীন, মানে সব জায়গাগুলোতেই সে যেতে পারবে। আমি মনে করি এটা খুব একটা কঠিন কিছু না। অ্যাটলিস্ট এগ্রিকালচার আমরা যারা পড়ি, এগ্রিকালচারের জন্য দেশের বাইরে পড়াশোনা করাটা, এটা জাস্ট তার একটা ইচ্ছা এবং প্যাশন, এটাই যথেষ্ট। আমার মোটামুটি এতটুকুই ছিল আর কি ভাই। ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানতে পেরেছি আপনার থেকে। আমি এখন একটু আবির হোসেন স্যারের কাছে যেতে চাই। আবির স্যারের কাছে জানতে চাই যে ফুড রিলেটেড প্রাইভেট সেক্টর গুলো নিয়ে যদি কিছু বলতেন, ওখানে সিজিপিএ কতটুকু ম্যাটার করে বা কিভাবে একজন প্রিপারেশন নিবে, আর হচ্ছে স্যার রিসার্চের ক্ষেত্রে সুযোগগুলো সম্পর্কে যদি একটু বলতেন স্যার ফুড রিলেটেড। ধন্যবাদ সঞ্চালককে আমাকে আবারও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি বলতে চাইছি যে আসলে আমার ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রিতে জব করার এক্সপিরিয়েন্স নেই। যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটি হচ্ছে আমার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আছে। আমি ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করেছি 1.5 মাসের, এবং কিছু ইন্ডাস্ট্রি ভিজিট করার অভিজ্ঞতা হয়েছে, সুযোগ হয়েছে।
এবং আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করার কিছু এক্সপিরিয়েন্স আছে। তো সেসব মিলিয়ে আমি যদি বলতে চাই যে ইন্ডাস্ট্রি লেভেলের যে বর্তমানে জব অফার গুলো আছে তার স্টার্টিং পজিশনটা থাকে সাধারণত কোয়ালিটি কন্ট্রোল অফিসার অথবা কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার অথবা কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ, তো অথবা প্রোডাকশন এক্সিকিউটিভ অথবা প্রোডাকশন অফিসার। সাধারণত এক্সিকিউটিভ পোস্ট গুলোতে আমাদের ব্যাচেলর কমপ্লিট করে যারা আসেন, গ্রাজুয়েট যারা, তাদেরকে অফার করা হয়। তো সোজা কথা হচ্ছে যে আসলে সিজিপিএ রিকোয়ারমেন্ট সেরকম ভাবে এখানে খুব কাজে আসে না। তবে একটা মজার বিষয় হচ্ছে একটা পোস্টের জন্য যদি 5 জন অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি ভাইবা যেই ভালো দিন না কেন, যার ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো, যার সিজিপিএটা একটু বেশি ব্রাইট, তার প্রতি কিন্তু ডেফিনেটলি কিছুটা হলেও সফট কর্নার সবকিছুতেই কাজ করবে। এটি ইন্ডাস্ট্রি নন ইন্ডাস্ট্রি যে কোনো প্রফেশনের জন্য, ইভেন গভর্নমেন্ট জবের ভাইবার সময়তেও একই রকম একটা এফেক্ট কাজ করে। তো সিজিপিএ ইজ নট কম্পালসারি, এটা মানে এভরিথিং না, কিন্তু এটা অনেক কিছু আমি বলবো। আর রিসার্চের কথাটা যেটা, সেটা আমি প্রথমে আমাকে যখন আপনি সুযোগ দিয়েছিলেন সঞ্চালক মহোদয়, তখন আমি কিছুটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের রিসার্চ ফিল্ডে এবং দেশের বাইরের রিসার্চ ফিল্ডে অনেক কাজ হওয়ার সুযোগ আছে, দেশের চেয়ে দেশের বাইরে বেশি সুযোগ আছে, কারণ খুবই ভাস্ট একটা ফিল্ড এখন পর্যন্ত পড়ে আছে। আমি সকল প্রকার ডিসিপ্লিনের প্রতি সম্মান রেখে এবং সকল প্রকার একাডেমিক্স এর প্রতি সম্মান রেখে যদি একটা কথা বলতে চাই, অ্যাজ ফর এক্সাম্পল আপনারা যদি ফার্মাসির কথা চিন্তা করেন, অথবা আপনারা যদি চিন্তা করেন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা, অথবা আমরা যদি চিন্তা করি সিএসসি এর কথা, খুবই প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি সিএসসি, বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে এটি অফার করা হয়, পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে অফার করা হয়, এটির উপরে প্রতিনিয়ত কাজ হয়ে চলেছে। আমরা যদি জাস্ট একটু সামান্যভাবে চিন্তা করি তাহলে দেখবো সিএসসি তে যে পরিমাণ কাজ হয়েছে বা হয়ে গেছে, আমাদের এই ফুড রিলেটেড ডিগ্রিগুলোতে বা ফুড রিলেটেড রিসার্চ গুলোতে কিন্তু সেই পরিমাণ কাজ ডেফিনেটলি হয়নি এখন পর্যন্ত। এটি বলার জন্য এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমি আমার মতো একজন সামান্য মানুষই এটি বলতে পারবেন যে আসলে এটির জন্য মানে আরো অনেক সময় লাগবে। এই ফুড সেক্টর গুলো, বিশেষ করে আমাদের মতো দেশ যারা এখন পর্যন্ত আমরা একদম সম্পূর্ণ উন্নত দেশ হিসেবে পরিচিত হতে পারিনি, আমাদের মতো দেশে রিসার্চের জন্য ফুডের অনেক কিছু করার সুযোগ এখনো আছে। বিশেষ করে বর্তমান সরকার এই যে খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য প্রদান, এই বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে একটি আলাদা প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, যেটি সম্পর্কে আমি বলেছি, এবং সেখানে বিশাল একটি লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকেই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করবেন না, তাদের মধ্যে বেশ কিছু পোস্ট আছে যেগুলো রিসার্চ বেসড, তারা অ্যানালাইসিস করবেন এবং তারা নতুন নতুন মেথড ডেভেলপ করবেন যে কিভাবে আসলে অ্যাডাল্ট্রেশন অথবা ফুডের কোয়ালিটি মেজার করা যায়। আমি দেশের বাইরের কথা যদি বলি, আমি আমার নিজের ছোট্ট একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি অনেকটা বলতে গেলে শখের বশেই, অনেকটা ঝোঁকের মাথায়, কিছু না বুঝে বা কিছু না জেনে আমি বেশ কিছু স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলাম। আমি যখন আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করি তখন আসলে আমি ফোকাস ছিলাম না যে আমি বাইরে যাব বা না যাব, ইচ্ছা ছিল কিছুটা, ফোকাস ছিলাম না, জাস্ট দেখার জন্য অ্যাপ্লাই করে কিন্তু আমি বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিলাম। হয়তোবা আমার প্রোফাইলটা স্ট্রং ছিল না বা আমার সেই পরিমাণ রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল না, যার কারণে আমি সেভাবে বা আমার ডকুমেন্ট সাজানো হয়তো ভালো ছিল না, যার কারণে আমি সেভাবে ফান্ডিং ভালো পাইনি। কিন্তু আমি কিন্তু অ্যাডমিশন পেয়েছিলাম এবং আমাকে সেভারাল টাইমস যোগাযোগ করেছিল তারা, আমি সেভাবে অ্যাফোর্ড করা সম্ভব হয়নি, যার কারণে আমি যেতে পারিনি। তো কাজেই দেখতে পাচ্ছেন যে আমার মতো অনভিজ্ঞ এবং যে কিনা আসলে অতটা ফোকাসড না বা চায়ও না এত বেশি, সে জাস্ট কোন রকম দেখার জন্য একটি সিভি বা একটি অ্যাপ্লিকেশন গুছিয়ে অ্যাপ্লাই করার পরেও কিন্তু অ্যাডমিশনের সুযোগ পেয়েছে। কাজেই যারা ফোকাসড, যারা চান যে রিসার্চে তারা তাদের ক্যারিয়ার করবেন, তারা চান যে তারা হায়ার স্টাডিজ করবেন এবং পৃথিবীকে নতুন কিছু দেবেন, এই খাদ্য সেক্টরে কিছু দেবেন বা এই বিষয়ে রিসার্চ করবেন বা পৃথিবীকে নতুন কিছু প্রোভাইড করবেন যেগুলো মানব জাতির কল্যাণে লাগবে, সেই কাজগুলো করার জন্য কিন্তু অনেক সুযোগ রয়েছে, অনেক ফান্ডিং রয়েছে। কাজে রিসার্চ সেক্টরে, বিশেষ করে দেশের বাইরে, বাংলাদেশের থেকে আমি বাংলাদেশের বাইরের রিসার্চটাকে প্রায়োরিটি দেবো। বিশেষ করে এশিয়ার ভেতরে অনেকগুলো দেশে খুব ভালো কাজ হচ্ছে বর্তমানে ফুড সেক্টর নিয়ে, বিশেষ করে চায়নাতে, জাপানে এবং কোরিয়াতে এবং তার সাথে মালয়েশিয়াতে। তো আমি সঞ্চালক মহোদয়ের প্রশ্নের উত্তর মনে হয় আমি কিছুটা হলেও দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা যারা প্রোগ্রাম দেখছি তারা অনেক কিছু জানতে পেরেছি। আমি একটু ডক্টর হারুনুর রশিদ স্যারের কাছে যাব। আমাদের সাথে কিন্তু একটা সারপ্রাইজ আছে। আমাদের সাথে ডক্টর হারুনুর রশিদ স্যারের ওয়াইফ আছেন আমাদের সাথে। ম্যামের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে ম্যাম ডক্টর শাহনাজ পারভিন ম্যাডাম আছেন।
অ্যাসোসিয়েট প্রফেসর। ম্যাডামের সাথে আমরা একটু কথা বলতে চাই। স্যার, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? অনেকদিন পরে আমার সহকর্মী যারা আছেন এবং আমাদের গেস্ট সবাইকে দেখে খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনি যদি ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কিছু বলতেন আমাদেরকে। আসলে আমরা এতক্ষণ এত সুন্দর দিক নির্দেশনা যেগুলো শুনলাম, মানে তাতে আসলে অনেকটা গাইডলাইন পেয়েছি। তো আমি এর সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমি প্রথমে যখন জবে ঢুকি, প্রথম জবই ছিল আমার প্রাইভেট সেক্টরে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, IUBAT, এবং সেখানে আসলে আমার কেরিয়ার শুরু। এবং এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যে আসলে পড়াশোনাটা ভালো রেজাল্ট করাটা এটাই খুব ইম্পর্টেন্ট যে ইস্যু, তা কিন্তু না। এর পাশাপাশি কোয়ালিটিটাকে ডেভেলপ করতে হবে। যেমন আমি পাশ করে বের হলাম, কিভাবে আমাকে উপস্থাপনা করব জব সেক্টরে, আমাকে কোয়ালিফাই করব, বাজারে কিভাবে আমাকে বিক্রি করব। সোজা কথা, যে আমি যখন ভাইবা নিচ্ছি, তখন আমি চাবো যে আমার প্রোডাক্টটা বা আমি যাকে নিব সে কেমন হয়। এভাবে নিজেকে যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেকে যারা ফ্রাস্ট্রেটেড, বিশেষ করে চাকরির জন্য, তাদের এই ফ্রাস্ট্রেশনটা থাকার কোনো কারণই নেই। এক সেকেন্ড হচ্ছে যে অনেক অনেক স্টুডেন্ট রয়েছেন যারা, তারা প্রথম সারির স্টুডেন্ট, তাদেরকে বলবো যে আপনারা একটুতেই এখন অনেক ছেলে মেয়েকে দেখি যে ফ্রাস্ট্রেশনে ভোগেন। তার কারণ হচ্ছে যে তাদের একদম মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা পাশ করার সাথে সাথে তারা মনে করেন যে তারা ইউনিভার্সিটি টিচার হবেন। এবং এই যে ভ্রান্ত তাদের ইমোশন, এই ইমোশনটাকে চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি টিচার হওয়াটাই সবচেয়ে জীবনের সবকিছু না, এর বাহিরেও অনেক জব রয়েছে। এবং যে ইউনিভার্সিটি থেকে পাশ করবেন সেখানেই যে শিক্ষক হতে হবে তাও কিন্তু না, এর বাহিরে অনেক ইউনিভার্সিটি রয়েছে, এখন অনেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও আপনারা জবের জন্য চেষ্টা করতে পারেন। সেকেন্ড জিনিস হচ্ছে যে যারা খুব ভালো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট রয়েছে যে তারা শুধু জবের পিছনে না দৌড়িয়ে ভালো রিসার্চার হিসাবে নিজেকে ডেভেলপ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা চেষ্টা করছেন, এবং তারা হয়েছেনও, সেখানকার ইউনিভার্সিটি টিচারও হয়েছেন। সো আমি মনে করি যে ভালো স্টুডেন্ট তারা, তারা ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, প্লিজ। তারা একটু একটু নিজেকে কোয়ালিফাইড করেন এবং একটু ডাইভার্সিফাইড চেষ্টা করেন। আর আমি এটা বলবো না যে অন্য যারা স্টুডেন্ট রয়েছেন তারা ভালো রেজাল্ট করেন দেখে যে তাদেরকে আমি ডিমোরালাইজ করছি, তাও না। এবং অনেক বেশিরভাগ স্টুডেন্টই আমরা বলবো যে তারা খুব ভালো। এই কারণে বলবো যে CGPA 5 এর নিচে কিন্তু কোনো স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। হ্যাঁ, অবশ্যই তারা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টের কারণে, গাইডলাইনের কারণে, অথবা তাদের কিভাবে যে কাউন্সিলিং করতে হবে এই প্রপার গাইডেন্সটা দিতে পারি না, যার কারণে অনেক স্টুডেন্ট হয়তো আমাদের ভালো মেধা থাকা সত্ত্বেও তারা হারিয়ে যায়। তা আমি আশা করি যে তারাও এই সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আপনার থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি। আমরা একটু এখন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে জানতে চাই যে আর্মি করে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের ডিমান্ড কেমন, আর্মি করে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের ডিমান্ড কেমন স্যার, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। আবার আর্মিতে বলতে সেটা এখানে রিমান্ড ভেটেরিনারি ফার্ম কোর, তারা সেখানে প্রতি 6 মাস অন্তর অন্তর সার্কুলার দিয়ে থাকে। তো এক্স্যাক্টলি এখন ওদের ফার্ম কয়টা শাখা হয়েছে সেটা বলতে পারবো না, তবে ঈশ্বরদীতে আছে, ঢাকা মিলিটারি ফার্ম আছে, এরকম কিছু ফার্ম আছে। সেখানে সরাসরি ক্যাপ্টেন না, সরাসরি লেফটেন্যান্ট পদে তাদেরকে রিক্রুট করা হয়। এখানে 2 ধরনের গ্রাজুয়েট যেতে পারে, অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডিভিএম। আর আমাদের শেরে বাংলা যেহেতু কম্বাইন্ড, এরা এখানে কমপ্লিট করতে পারবে। একটু খুব আশার কথা হচ্ছে আমাদের সদ্য পাশ করা একজন গ্রাজুয়েট এই কিছুদিন আগে সে লেফটেন্যান্ট পদে অধিষ্ঠিত হয়েছে মেডিকেল রিমান্ড ভেটেরিনারি ফার্ম করে, সে এখন সাভারে পোস্টিং এ আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি একটু মীর মোহাম্মদ আলী স্যারের কাছে যাব। আমরা একটু কমেন্ট থেকে কোশ্চেন নিব। স্যারের কাছে অনেক কোশ্চেনই আছে, আমি সেখান থেকে একটা কোশ্চেনটা হচ্ছে মৎস্য বিজ্ঞান পড়াশোনার
পড়াশোনায় সত্যি কি ইন্টার্নশিপের প্রয়োজন আছে নাকি বিষয়টা নিয়ে ভাবার সময় হয়ে এসেছে? স্যার এটা নিয়ে যদি কিছু বলতেন যে মৎস্যবিজ্ঞান পড়াশোনায় সত্যি কি ইন্টার্নশিপের প্রয়োজন নাই কিনা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সুজন খানকে এরকম সুন্দর একটা কোশ্চেন করার জন্য, এবং এটা একটা সময় উপযোগী একটা কোশ্চেন। আসলে ইন্টার্নশিপের দরকার আছে কিনা, আসলে একটা ইন্টার্নশিপ আমাকে কি করে, আমি এই জায়গায় আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে আমি ফিল করেছি আমি যদি ডেভেলপমেন্ট সেক্টরে 4-5 বছর চাকরি না করতাম তাহলে হয়তো বা আমি এখন যেভাবে পড়াই বা আমি আমার সেক্টরটা সম্পর্কে যেভাবে জানি এভাবে আমি জানতে পারতাম না। এবং এখন আমি এটা বিশ্বাস করি যে কোনো জবে যাওয়ার আগে অবশ্যই যে কোনো স্টুডেন্টকেই কিছু না কিছু জ্ঞান নিয়ে যাওয়া উচিত। এখন আমরা যে সময় পড়াশোনা করেছি আমরা 4 বছরের একটা ডিগ্রি ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই তাদের একটা ইন্টার্ন রিপোর্ট আছে, এটা একেবারে লাস্ট সেমিস্টারে গিয়ে এখন অনেক জায়গায় এই রিপোর্টটা হয়তো বা সে শুধু কোনো ছোট একটা সার্ভে বা কিছু করে করছে, কিন্তু আমি মানে ব্যক্তিগতভাবে নিজেও চাই যে সে যদি অ্যাটলিস্ট 2 বা 3 মাস যদি কোনো একটা অর্গানাইজেশন বা কিছুর সাথে অ্যাটাচড হয়ে থাকে তাহলে আমি মনে করি ওই গ্রাজুয়েটটা আরো অনেক বেশি স্মার্ট হবে। এই জন্য আমি বিশ্বাস করি যে ইন্টার্নশিপের অবশ্যই প্রয়োজন আছে, তাকে তার স্মার্টনেস বাড়ানোর জন্য, তার চাকরি ক্ষেত্রে তাকে আরো বেশি স্মার্ট করার জন্য, এবং একটু আগে ম্যাডাম বলছিলেন তাকে আসলে বিক্রি করার জন্য ওই জিনিসটা আরো বেশি কাজে লাগবে। আমি মনে করি যে অবশ্যই এই ইন্টার্নশিপের প্রয়োজন আছে, এবং আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও আমরা প্ল্যান করছি আমাদের যে ফাইনাল ইয়ারের যে স্টুডেন্টদের যে ইন্টার্নশিপ আছে ওই জায়গাতে আমরা 1 বা 2 মাস তাদেরকে বাইরে কোনো জায়গায় অ্যাটাচমেন্টে রাখবো, এটা আমাদের প্ল্যান আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন ছিল আপনার কাছেই স্যার, মীর মোহাম্মদ আলী স্যারের কাছে জানতে চাই ফিশারিজে পড়াশোনা করে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করার স্কোপ কতটুকু, আর লেভেল 3 থেকে কিভাবে প্রিপারেশন নিলে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি স্পেসিফিক ভাবে বলতে চাই কিছু বলতেন। হ্যাঁ 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 অবশ্যই, থ্যাংক ইউ নাজমুল সাকিব অনেককে খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যে ফিশারিজ পড়াশোনা করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বলতে কি, যে আমি মনে করি তুমি যে মানে যতগুলো স্কলারশিপ আছে সব স্কলারশিপেই অ্যাটলিস্ট ফিশারিজের স্টুডেন্টের জন্য স্কলারশিপ আছেই, তার পাশাপাশি কেউ যদি তার মানে রিসার্চ বা গবেষণা বা উচ্চশিক্ষার জন্য ফোকাসড হয়, যে সে যদি মনে করে যে না আমি দেশের বাইরে যাবই। আমি বলতে পারি আমার রুমমেট ছিল আমার 2 ব্যাচ জুনিয়র ফিশারিজের একটা স্টুডেন্ট, শাহরিয়ার নাম। সে আমি যখন বিভিন্ন জায়গায় কাজ করতে যেতাম সে আমার সাথে টুকটাক কাজ করতো। এখন তার ইচ্ছাই ছিল সে দেশের বাইরে যাবে, এবং সবচেয়ে মজার বিষয় কি সে দেশের বাইরে যে একটা মাস্টার্স কমপ্লিট করছে, এখন সে পিএইচডি হোল্ডার, মানে এখন সে পিএইচডি তে ভর্তি হয়েছে, এবং সে মানে মিনিমাম 15 ইম্প্যাক্ট ফ্যাক্টরে জার্নালে পাবলিশ করা কমপ্লিট তার মানে সে কিন্তু আন্ডারগ্রেড থেকেই চিন্তা করছে যে সে দেশের বাইরে যাবে, এবং সে কিন্তু এই প্রফেসর ম্যানেজ করে ফেলছে। এখন লেভেল 3 তে যে আছে সে তো লেভেল 4 কমপ্লিট না করে যেতে পারবে না, তাহলে তার লেভেল 3 তে অবশ্যই কোনো না মেন্টর বা কোনো একটা টিচারের সাথে এটা নিয়ে আলোচনা করা উচিত, যে কোনো স্যারের কোনো গবেষণা বা কোনো কিছুর সাথে সে টুকটাক কাজ করতে পারে, এবং সে এখন থেকেই বাইরের কোনো প্রফেসরকে লেখালেখি করা শুরু করতে পারে। আমাদের একজন স্যার বলছিলেন যে সে আবির হোসেন স্যার বলছিলেন যে সে মোটামুটি লেখালেখির কারণেই সে কিছু ফান্ডিং পেয়েছে। এখন অধৈর্য হয়ে সে যদি কিছু লেখালেখিও শুরু করে, সে আমি মনে করি যে সে অবশ্যই একটা ভালো একটা বিদেশে যাওয়ার অপরচুনিটি অবশ্যই পাবে, এবং এগ্রিকালচার গ্রাজুয়েটের জন্য এটা সবচেয়ে সহজ একটা জিনিস। আর লেভেল 3 থেকে যদি সে শুরু করে তাহলে এখনই তার টুকটাক হাতে খড়ি কিছু কাজ সে শুরু করতে পারে কোনো টিচারের সাথে কথা বলে। এটাই মোটামুটি আমার উত্তর। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি স্যার আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
আমি জি স্যার, কমেন্ট থেকে কোশ্চেন নিচ্ছি। স্যার আপনার কাছে কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য কৃষি গ্র্যাজুয়েটদের সংখ্যা পর্যাপ্ত কিনা, এবং অনেকে কৃষিতে পড়াশোনা করে অন্য জবে চলে যাচ্ছে, এটাকে স্যার কিভাবে দেখেন? দেখুন, আসলে আমরা এখনো সেই জায়গাটাতে যেতে পারিনি যে ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের একটা কোলাবোরেশন তৈরি করতে পারি, যেটা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। সো এই কোলাবোরেশনটা যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের কৃষিবিদদেরকে আমরা আরো বেশি প্রোভাইড করতে পারতাম জবে। এটি আমাদের এখনো হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে হবে, কারণ এটি একটি সবাই এটা ফেস করছে এই প্রবলেমটি। এবং সেই কারণে আমাদের অনেক কৃষি গ্রাজুয়েট আসলে, যেহেতু আমরা বলেছি, আমরা কিছু নির্দিষ্ট জায়গা বলেছি, আমি আমার আগে কথোপকথনে, যে এই জায়গাগুলোতে আমাদের সেক্টর রয়েছে। এছাড়াও যেহেতু এই সেক্টরগুলোতে অনেকে পছন্দ করছে না বা এই সেক্টরগুলোতে কাজ করতে চান না, হয়তো তার ইচ্ছা ছিল তিনি বিসিএস এ যাবেন, বা তার ইচ্ছা যখন তিনি যেতে পারলেন না তখন বেছে নিচ্ছেন তিনি অন্য জবটি। এবং যদি বলেন সেক্ষেত্রে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বা নির্ভরতায় যে প্রবলেমটি হচ্ছে, যে আমরা যে কৃষি গ্রাজুয়েটদেরকে তৈরি করলাম তাদেরকে সবাইকেই যদি আমরা আনতে পারতাম, সবাইকে না আনলেও যদি একটা বড় অঙ্ককে আমরা কৃষির সাথে সম্পৃক্ত রাখতে পারতাম, তাহলে বাংলাদেশের বর্তমানে যে খাদ্য উৎপাদন বা খাদ্য উৎপাদনের যে ট্রেন্ড, জিডিপিতে যে কৃষির অবদান বা আদার সেক্টরে, সেটি হয়তো আরো বৃদ্ধি পেত নিঃসন্দেহে। এটা কোনো মানে এটার সত্যি একটি চমকপ্রদ হতো। কিন্তু দুর্ভাগ্য যে আমরা, যেহেতু আমি বলেছি আগে, যে ইন্ডাস্ট্রির সাথে আমরা কোলাবোরেশন করতে পারিনি, সেই জন্য যেটি প্রবলেম হয়েছে, আমরা আমাদের ফুডের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারছি না। ফুডের মধ্যে যদি ভ্যালু অ্যাড আমরা করতে পারতাম, তাহলে কৃষি সেক্টরটি আরো আমি মনে করি যে আরো লুক্রেটিভ হতো, আরো অ্যাট্রাকটিভ হতো। সেই কারণে আমাদের অনেক কৃষি গ্রাজুয়েট, যেহেতু আমাদের আসলে জবটি একটি ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমাদের জব তো করতেই হবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশেও আমি দেখেছি, ইভেন জাপানেও দেখেছি, আমার সাথেই পড়েছেন জাপানে, উনি এগ্রিকালচার পাশ করে উনি ব্যাংকে জব করছেন, যেটি আমার দেশেও হয়েছে। আমরা শুধু এটা আমার দেশের কথা বললেই হবে না, এটি পৃথিবীর বিভিন্ন দেশেই হয়, তারা বিভিন্ন চয়েসের জব বেছে নেয়। যেমন আমি দেখেছি, আমার সাথে এগ্রিকালচার গ্রাজুয়েট আমার ইউনিভার্সিটি থেকে হয়েছে, উনি পরবর্তীতে লয়ের ব্যবসা করছেন, লয়ার হয়েছেন, এখন প্র্যাকটিস করছেন লয়ার। তো এটা আসলে মানুষের ডিজায়ারের উপর নির্ভর করেন। এবং যেরকম আমিও পাশ করার সাথে সাথে বিভিন্ন জবের জন্য চেষ্টা করেছি। প্রথম আমার জব এসেছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওটাতে জয়েন না করে আমি মাস্টার শেষ করার পর ব্যাংকে জব করেছি অনেকদিন। ব্যাংক থেকে আবার বিসিএস এ করেছি। বিসিএস করার পর যখন দেখেছি বিশ্ববিদ্যালয়ে, আমার যেহেতু ইচ্ছা ছিল দীর্ঘদিন, সে সময় সার্কুলার ছিল না, সেজন্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারছিলাম না। যখন সার্কুলার হয়েছে, সুযোগ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছি, এবং বিশ্ববিদ্যালয়ে যখন হয়েছে তখন এই জবগুলো ছেড়ে এসেছি। বিষয়টি হলো সেরকমই, যখন ধরুন যে আপনার বয়সের একটি লিমিটেশন আছে, আপনার 30 বছরের মধ্যে আপনার বাংলাদেশে জবে ঢুকতে হবে। এখন 30 বছরের মধ্যে মনে করেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছেন, বা একটি গবেষণা প্রতিষ্ঠানে আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত হতে চাচ্ছেন, কিন্তু আপনার দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে এটি সার্কুলার নয়, বা এই মুহূর্তে আপনার সুযোগটি আসেনি, তাহলে যেই সুযোগটি আপনার রয়েছে সেটি তো এভেল করতে হবে, এছাড়া উপায় নেই। এরকম অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটে থাকে। তবে সবচেয়ে যেটি আমি আগেও বলবো, এখনো বলবো, যে জব মার্কেটে টিকতে হলে, কৃষিতে অবদান রাখতে হলে, আপনি ব্যাংকার হয়েও রাখতে পারেন, এই অর্থে রাখতে পারেন, ব্যাংকিং সেক্টরে যেই কৃষি লোনটি রয়েছে বা কৃষির যে প্রণোদনা প্যাকেজ রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছেন, সেখানে যদি সেই সেক্টরে যদি আপনাকে ডিপোর্ট করা হয়, বাংলাদেশ ব্যাংক যদি আপনাকে ডিপোর্ট করে, বা আপনার যে ব্যাংকে আপনি চাকরি করছেন সেও যদি আপনাকে ডিপোর্ট করে, সেখান থেকেও কিন্তু আপনি কৃষিকে সার্ভ করতে পারবেন, কৃষিতে আপনার অবদান রাখতে পারবেন। এটি একটি বিষয়। আপনি ধরেন যে একটি আপনি ধরেন যে একটি সুতার কারখানায় গেলেন, বা একটি আপনি আজকের কারখানাগুলো, সেখানেও কিন্তু আপনি কৃষিতে সুতা, যে কটন ইন্ডাস্ট্রির সাথে যে এটি লিয়াজতে, আপনি ভালো বুঝবেন যে কটনটা কিভাবে তৈরি করতে হয়। তো এই যে বিষয়গুলো, বা আজকে এই যে আমাদের ফুড ইন্ডাস্ট্রির কথা যেটি বলেছে, ফুড ইন্ডাস্ট্রিতে ধরেন যে ফুড ইন্ডাস্ট্রিতে আপনি কোনো কারণে ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জব পেলেন বা আদার্স জব পেলেন, আপনি কিন্তু বুঝবেন যে কি আমের বাগানে কি পরিমাণ আমের ফলন হবে, বা আমের ফলনটিকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেখান থেকেও সেই ইনপুটটিও কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেও কিন্তু আপনি ফুড ইন্ডাস্ট্রিতে আপনার অবদানটি রাখতে পারেন। তো আমি মনে করি যে একজন কৃষিবিদ যে সেক্টরেই যাক, সেই সেক্টরে, যেহেতু আমার কৃষি প্রধান দেশ, আমার সেই সেক্টরেই দেখা যাবে কোনো না কোনো ভাবে
কৃষিতে অবদান রাখার একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন আমি বাংলাদেশ ব্যাংকে একটি ভাই বলেছিলাম, আমাকে বলেছিল যে আপনি তো জেনেটিক্স এবং প্ল্যান্ট ব্রিডিং এ মাস্টার্স করেছেন, তা বাংলাদেশ ব্যাংকে এসে আপনি কি অবদান রাখবেন? তখন আমি বলেছিলাম, দেখেন আগামী দিনে যেহেতু কৃষির বড় চ্যালেঞ্জ হবে বীজের ব্যবসা, বীজের ব্যবসার জন্য বিভিন্ন কোম্পানি আপনাদের কাছে কোটি কোটি টাকার লোন চাবে যে একটি বীজ ইন্ডাস্ট্রি করতে চাই। এখন আপনি একজন লেম্যান, যে লোকটি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে ব্যাংকের চাকরি করছেন বা হিসাব বিজ্ঞান বা মনে করেন যে ম্যানেজমেন্টে মাস্টার্স করে ব্যাংকে চাকরি করছেন, সে তো আমার আসলে এই ব্রিডার সিড তৈরি করতে কি পরিমাণ খরচ লাগবে বা কিভাবে ব্রিডার সিড তৈরি হবে, কিভাবে সিডটি কৃষকের কাছে যাবে সেটি জানতে পারবেন না, সে তিনি বুঝবেন না। কিন্তু একজন এগ্রিকালচারিস্ট, একজন ব্রিডার, তিনি কিন্তু এটা বুঝবেন। সেই কারণে একটা কোম্পানি যদি আপনাকে বলে যে আমার এরকম একটি কোম্পানি দাঁড় করানোর জন্য 100 কোটি টাকা লোন দরকার, কিন্তু যিনি ব্রিডার বা কৃষিবিদ সে তো জানেন এই ধরনের একটি কোম্পানি করার জন্য 10 কোটি টাকা লোন হলেই যথেষ্ট, তাহলে কিন্তু এই লোকটি আপনার দেশকে বা বাংলাদেশ ব্যাংকে ফাঁকি দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি এগ্রিকালচারে অবদান রাখতে পারেন। আমি ঠিক এইভাবে উত্তরটি দিয়েছিলাম। তো আমার কথাটি হলো যে যেখানেই থাকুক, যে সেক্টরেই থাকুক, তিনি ইচ্ছা করলে কিন্তু এগ্রিকালচারে অবদান রাখতে পারবেন। না হোক তিনি তো তার বাসার ছাদ বাগান করেও আমার একটি অবদান তো রাখতে পারেনি। এটি হলো আমার কথা। ধন্যবাদ সঞ্চালক। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি আবির হোসেন স্যারকে কোয়েশ্চেন করতে চাই কমেন্ট থেকে, যে একজন ফুড ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট শুরু থেকে একজন ফুড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের প্ল্যানটা কেমন হওয়া উচিত, এই নিয়ে যদি কিছু সাজেশন দিতেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার হ্যালো। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার জি, একজন কমেন্ট করেছেন যে একজন ফুড ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েটের শুরু থেকে ক্যারিয়ার প্ল্যানটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে যদি একটা সাজেশন দিতেন স্যার, কিছু বলছেন। ধন্যবাদ সঞ্চালক মাহাদি আফসার তুর্যকে। ফুড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ক্যারিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত, আসলে এখানে সিনিয়র স্যাররা উপস্থিত আছেন, তারাও আমার সাথে হয়তো একমত হবেন যে প্রশ্নটি সম্ভবত খুব একটা সঠিক নয়। হ্যাঁ, আসলে একজন মানুষ শুরু থেকেই ক্যারিয়ার প্ল্যান করে ফেললে অনেকগুলো, যেখানে হয়তো অনেক বেশি অপশন ছিল সেখানে হয়তো অপশনটা একটু হলেও সংকুচিত হয়ে আসার সম্ভাবনা থাকে। কারণ এই অ্যাপ্লাইড সায়েন্সের যে ফিল্ডগুলো, এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ অথবা ফিশারিজ ম্যানেজমেন্ট, অথবা আমাদের এগ্রিকালচারাল ইকোনমিক্স, অথবা এর সাথে যে রিলেটেড যে ফিল্ডগুলো আছে, এগুলো সবগুলো অ্যাপ্লাইড ফিল্ড। এগুলোর প্রত্যেকটিরই অনেক অনেক সুযোগ রয়েছে এবং অনেক ভাস্ট ফিল্ড রয়েছে। তো এই জন্য একদম শুরুতেই কাউকে গোল ফিক্সড করে বা প্ল্যান ফিক্সড করে আসলে নিজের সম্ভাবনাগুলোকে লিমিটেড করে ফেলাটা আমার পক্ষে, আমি পার্সোনালি সাজেস্ট করব না করতে এরকম। তো তারপরেও কেউ যদি একজন তার ক্যারিয়ার প্ল্যান করতে চান, তো আমাদের স্যারেরা বলে গেছেন অলরেডি, তারপরে আসলে নতুন করে কিছু বলার নেই, তবুও আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমার যদি মনে হয় যে আমি বাংলাদেশের সিভিল সার্ভিসকে কিছু দিতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষকে সরাসরি সাহায্য করতে চাই ফিল্ডে থেকে, অথবা কূটনৈতিক পর্যায়ে ভূমিকা রাখতে চাই, তবে অবশ্যই শুধুমাত্র ফুড ইঞ্জিনিয়ারিং নয়, যে কোনো গ্র্যাজুয়েটকেই অবশ্যই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য চেষ্টা করা উচিত। বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষার পদ্ধতিটি সঠিক কি ভুল এই তর্কে আমি যাচ্ছি না, এটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, এটি নিয়ে অনেক কথাবার্তা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে অবশ্যই একজনের যদি সেই পরিমাণ গাটস থাকে বা তার যদি সেই পরিমাণ আগ্রহ থাকে যে আমি সিভিল সার্ভিসে কিছু কন্ট্রিবিউট করতে চাই, অবশ্যই তার জেনারেল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করা উচিত এবং চেষ্টা করা উচিত। আচ্ছা, এর সাথে কেউ যদি একজন মনে করেন যে আমি বাংলাদেশে সারা জীবনই ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, পড়াশোনা করেছি, গ্রাজুয়েট হচ্ছি, আমি পৃথিবীটা একটু দেখতে চাই, বা হায়ার এডুকেশন কেমন হয়, বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে রান হয়, অথবা রিসার্চ কিভাবে কাজ করে, সেগুলো আমি শিখতে চাই, সেগুলো আমি জানতে চাই, তবে অবশ্যই তাকে অন্তত পক্ষে থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া উচিত হায়ার স্টাডিজ এর জন্য। কিছু পাবলিকেশনের কাজ করা উচিত, সম্ভব হলে ইন্টার্নশিপের পাশাপাশি অন্য যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখা যায় শুধুমাত্র ক্লাসরুম স্টাডিজ এর বাইরে, সেটির সাথে যুক্ত থাকা উচিত। স্বেচ্ছাসেবী সংগঠন থাকলে তার সাথে কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত, এবং মোট কথা নিজেকে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে প্রমাণ করতে যা যা জিনিস প্রয়োজন সেগুলোর হাতিয়ার সাথে নিয়ে রাখা উচিত, যাতে করে ফাইনাল ইয়ার কমপ্লিট হওয়ার সাথে সাথেই যাতে আমি যাকে বাংলায় বলে উড়াল দিতে পারি,
দেশের বাইরে। আচ্ছা, এটি গেল হচ্ছে হায়ার স্টাডিজ বা রিসার্চের জন্য। আমি যদি বাংলাদেশ ফুড সেফটি অথরিটির কথা বলি, এটি বারবার আসছে কারণ এখানে বিপুল পরিমাণ সার্কুলার হচ্ছে এবং এখানে অনেক অনেক পোস্ট আছে এবং এই পোস্টগুলোকে নেওয়ার জন্য আসলে এই রিলেটেড গ্র্যাজুয়েটরাই এখন পর্যন্ত সব থেকে বড় দাবিদার। তো এটির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য দুটি ভাগ থাকে পরীক্ষার, একটি হচ্ছে জেনারেল সাইড আর একটি হচ্ছে টেকনিক্যাল সাইড। জেনারেল সাইডের যেটি পড়াশোনা বাংলা, ইংরেজি অথবা সাধারণ জ্ঞান, সেগুলো অ্যাজ ইউজুয়াল যে কোনো চাকরির পরীক্ষার জন্য যেরকম প্রিপারেশন নিতে হয় সেরকমই। আর তার সাথে যেটি টেকনিক্যাল সাইড থাকে, সেই টেকনিক্যাল সাইডটার ভিতরে কিছু গুরুত্ব দেওয়ার মতো বিষয় আছে, যেটি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে, ফুড ইঞ্জিনিয়ারিং অথবা ফুড টেকনোলজির কারিকুলামে যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলোকে একটু এমফাসিস দিয়ে পড়লে, সেই কোর্সগুলোকে একটু এমফাসিস দিয়ে পড়লে সেটি এমনভাবে ডিজাইন করা আছে সুন্দরভাবে যে আসলে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা ফুড সেফটি অথরিটির ক্ষেত্রে। আচ্ছা, এর বাইরে আমি যদি ইন্ডাস্ট্রি সেক্টরের যদি কারোর আগ্রহ থাকে, কেউ যদি চায় যে আমি সামডে আই উইল গেট 6 ডিজিট স্যালারি, কারণ আপনারা ভালো জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন কিনা আমি জানি না, তবে ম্যাক্সিমামেরই জানার কথা, বাংলাদেশের প্রসেস ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে অ্যাকচুয়ালি স্যালারির কোনো লিমিটেশন নেই। সত্যি কথা, এটি অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, অ্যাকচুয়ালি স্যালারির কোনো লিমিটেশন নেই। আপনি যতটুকু, স্কাই ইজ ইওর লিমিট, আপনি যতটুকু উঠতে পারেন ততটুকু আপনি উঠতে পারবেন। কোম্পানি যতদিন পর্যন্ত আপনার কাছ থেকে ম্যাক্সিমাম এফোর্ট পাবে, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি পাবে, ততদিন পর্যন্ত আপনার সকল প্রকার চাহিদা আপনাকে মিট করবে। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মানুষকে চিনি যারা হয়তোবা অনেক বড় লোক, মানে অনেক বড় নন বয়সে, অনেক বড়, 50 ইয়ার্স ইভেন তাদের এখনো হয়নি, তারা অনেকেই বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারিতে তারা জব করছেন ইন্ডাস্ট্রি লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে, ম্যানেজারিয়াল লেভেলে। তাদের শুরুটাও কিন্তু আসলে এরকম এক্সিকিউটিভ লেভেল বা এন্ট্রি পোস্ট থেকেই শুরু হয়েছিল। 10 বছর বা 15 বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা একটা অন্য লেভেলে নিজেকে নিয়ে চলে গেছেন। কাজে কারো যদি মনে হয় যে আমি প্রাইভেট জবে ভালো এফোর্ট দিতে পারবো বা সামডে আই উইল হ্যাভ 6 ডিজিট স্যালারি অর মোর, তাহলে অবশ্যই তাকে সেভাবে নিজেকে তৈরি করা উচিত। প্র্যাকটিক্যাল কোর্সগুলোতে, আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে ল্যাব ক্লাসগুলো থাকে এগুলোতে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে অ্যানালাইসিস রিলেটেড যে ল্যাবরেটরি ক্লাসগুলো সেগুলোতে গুরুত্ব দিতে হবে। নিজের যে আন্ডার গ্রাজুয়েটের ইন্টার্নশিপ আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যে অ্যাটাচমেন্ট আছে, সেটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে এবং সেখানে যতটুকু সম্ভব নিজেকে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। এবং মানে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই মাইন্ডসেট থাকতে হবে যে আমি 6 মাস পরে চলে আসবো না, আমি এই ইন্ডাস্ট্রি সেক্টরের শেষ দেখে ছাড়বো, এখানে আমি থাকবো এবং এখানে আমি কিছু একটা করে দেখাবো। এটির মাইন্ডসেট যারা করেছেন তারা খুব ভালো পজিশনে আছেন এবং ইনশাআল্লাহ তারা আরো ভালো পজিশনে যাবেন। তো এই ছিল মোটামুটি। আর টিচারশিপের কথাটা যদি বলতে চাই, টিচারশিপের কথাটা একদম যে কোনো আন্ডার গ্রাজুয়েটের ডিগ্রির জন্য আসলে খুব প্রবাবল না, কারণ আমি আগেই বলেছি ক্লাসের টপার যারা বা খুবই মেরিটোরিয়াস, খুবই উপরের লেভেলের স্টুডেন্ট যারা, তারাই সুযোগগুলো পেয়ে থাকেন। কিন্তু আমাদের তুলনামূলক নতুন ডিগ্রি হওয়ার কারণে আমরা কিন্তু একদম 1 নম্বর টপার না হয়েও কিন্তু অনেকে সুযোগ পাচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা সার্টেন লেভেলের সিজিপিএ মেইনটেইন করতে হবে এবং ডেফিনেটলি দ্যাট হ্যাজ টু বি 3.5 প্লাস। ডেফিনেটলি এটি একটি রিকোয়ারমেন্ট, এটি অ্যাপ্লাই করতে কাজে লাগবে আপনাকে। হয়তোবা এই সিজিপিএ আপনাকে জব দিতে পারবে না, কিন্তু অ্যাপ্লাই করতে আপনাকে একটা সার্টেন সিজিপিএ লাগবে। এই সিজিপিএটার সাথে আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার ভাইবা স্কিল এবং আপনার কিছু অ্যানালাইটিক্যাল রিটেন স্কিল, অর্থাৎ প্রবলেম সলভিং, যেমন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় নিয়োগের রিটেন পরীক্ষাগুলোতে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, কিছু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম, তার সাথে মাইক্রোবায়োলজি রিলেটেড কিছু প্রবলেম থাকে। এইগুলোকে সলভ যদি স্বল্প সময়ের মধ্যে করা যায়, আশা করা যায় যে সমস্যা হবে না। তো এই ছিল মোটামুটি আমার তরফ থেকে। ধন্যবাদ সঞ্চালককে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমি ডক্টর সাইফুল ইসলামের স্যারের কাছে একটা কোশ্চেন কমেন্ট থেকে করতে চাই, সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কিংবা অ্যানিম্যাল প্ল্যানেটস চ্যানেলের মতো চ্যানেলগুলোতে কি ভ্যাটের কাজ করার কোনো সুযোগ আছে কিনা? চমৎকার একটা কোশ্চেন। আসলে এই কোশ্চেনটা একটু গতানুগতিকের বাইরে। আমি যেটা মনে করি যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে এখানে কিন্তু কৃষি সম্পর্কিত অনেক প্রোগ্রাম হয়। আমার জানা মতে সেখানে কিন্তু অনেক কৃষিবিদ সেখানে কিন্তু কাজ করে, ব্যাংকর হিসেবে কাজ করে। তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা এরকম অ্যানিমাল প্ল্যানেট চ্যানেলগুলোতে এরকম কেউ কাজ করে কিনা আমার কাছে এরকম তথ্য নাই। তবে যেহেতু আমরা আমাদের কোর্স কারিকুলাতে কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল এবং জু অ্যানিমাল নিয়ে সম্যক ধারণা দিয়ে থাকি, তারা এই বিষয়ে ব্যবস্থাপনা ক্লাস ট্রিটমেন্ট এগুলো করে থাকে। তো সুতরাং একটা চ্যানেল যদি অ্যানিমাল রিলেটেড কাজ করে,
অবশ্যই সেখানে আমার যেটা জানা মতো অবশ্যই সেখানে সুযোগ হওয়ার কথা, কারণ একজন অ্যানিমাল এক্সপার্ট সে যদি ওখানে কাজ করে অন্তত তাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট কোনো কারণে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারে বা সম্যক ধারণা লাভ দিতে পারে। আমি এক্সাম্পল দেবো যে কিছুক্ষণ আগে ডক্টর হারুন রশিদ ব্যাংকের চাকরি একটা অভিজ্ঞতা বললেন যে ব্যাংকে উনি গিয়ে কি করবেন, উনি চমৎকার জবাব দিয়েছেন যে একজন এক্সপার্ট কখন কাজে লাগবে বলা মুশকিল। তো যেহেতু এটা এনিম্যাল রিলেটেড, সুতরাং এখানে একজন এনিম্যাল এক্সপার্ট থাকলে অবশ্যই ভালো সার্ভিস দেওয়া যাবে। সুতরাং আমার মনে হয় সেখানে কাজের সুযোগ অবশ্যই আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা খুবই মানে একেবারে শেষ সময়ে চলে এসেছি। আমি সবার কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাই, খুবই বুলেট ভাবে, খুবই ছোট ভাবে যদি স্যার একটু বলতেন যে আমরা যারা এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, তাদেরকে একটা খুবই একটা দিক নির্দেশনা দিলে সবাই ছোট করে, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো স্যার। ছোট করে আমরা সবাই যদি কিছু দিক নির্দেশনা দিতাম প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমরা হারুনুর রশিদ স্যারকে দিয়ে শুরু করি আমরা। আমার প্রথম মানে একদম বুলেট যদি বলি আমি, সেটি হলো কনফিডেন্টই খুবই হাই হতে হবে, এবং কনফিডেন্ট ভালো হতে হলে ভিতরে কিন্তু কনফিডেন্ট হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার সেগুলো থাকতে হবে। সো দুটো সমন্বয় হলেই কিন্তু কনফিডেন্টই হাই হবে, এবং কনফিডেন্ট যদি হাই হয় একজন ছাত্রের, তাহলে সে আগামী দিনে পৃথিবীটি তার। ধন্যবাদ স্যার। স্যার মীর মোহাম্মদ আলী স্যার যদি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আবার আমি আসলে সবার আগে যে জিনিসটা বলতে চাই যে আসলে ক্যারিয়ারের প্ল্যানটা এক একজনের এক এক রকম। কারো হয়তো বা বের হয়ে সাথে সাথেই তার জব লাগবে, কারণ কি হইতে পারে তার হয়তো বা বাবা মায়ের বয়স হয়েছে বা তার ফ্যামিলি নিড আছে। আবার আরেকজনের দেখা যাচ্ছে কি আরো অন্য ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। তার মানে হচ্ছে এক একজনের চাহিদা এক এক রকম, কিন্তু বিষয়টা হচ্ছে কি এটা স্পেসিফিক হইতে হবে যে আমি এই জায়গাটায় যাব। আমি আবারও বলি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা আমরা সবচেয়ে কম সময়ে ডিসিশন নেই। আমাদের জীবনের এত বড় একটা ডিসিশন আমরা জাস্ট মানে খুব কম সময়ের জন্য নেই, কিন্তু এই ডিসিশনটা যদি আমি নিতে পারি, আমি মনে করি ফিশারিজ গ্রাজুয়েটের জন্য যে কোনো একটা চাকরি তার জন্য কোনো ব্যাপার না, তার ক্যারিয়ারটা বিল্ড আপ করা তার জন্য ব্যাপার না, কিন্তু তার অবশ্যই ডিটারমাইন্ড হইতে হবে স্যারের সাথে যেরকম যে আমি যে পারবো, আমার দ্বারা সম্ভব হবে, তার মনে রাখতে হবে, এবং তার একটা মেন্টর থাকা দরকার। এটা আমি মনে করি সেটা তার বড় ভাই হইতে পারে, সে তার কোনো জুনিয়র টিচার হইতে পারে, সিনিয়র টিচার হইতে পারে, যে কিনা তার কাছে যে তার প্রস এন্ড কনস, তার শর্ট অ্যানালাইসিসটা করতে পারবে যে তার কোনটা পজিটিভ আছে কোনটা নেগেটিভ আছে, এবং তাকে একটা ভালো গাইডলাইন দিতে পারবে। এবং সে যদি মনে করে যে না আমি এটা করব, তার দ্বারা অবশ্যই সম্ভব এবং স্কোপের কোনো অভাব নাই। ধন্যবাদ। স্যার বুলেট পয়েন্টে এগ্রিকালচারাল সায়েন্স রিলেটেড যারা পড়াশোনা করছি তাদের সম্পর্কে দিক নির্দেশনামূলক যদি কিছু বলতেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। ওকে, এটা কি শেষ বক্তব্য তাই তো? জি স্যার, জি স্যার। ওকে ওকে, আমি একটু মীরের কথা সত্য ধরে বলতে চাই। মীর একবার বলেছে যে আসলে এই প্রফেশনে যদি কেউ পড়তে চায় প্রথমে এই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, এই সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। আর একটা বিষয় মনে করতে যে আমি এই সাবজেক্টে পড়াশোনা করি এটাই বেস্ট। এখানে কিন্তু আমরা এগ্রিকালচারের বিভিন্ন শাখায় এখানে বসেছি, এগ্রিকালচার বিভিন্ন, একজন হয়তো ক্রপ সায়েন্সের, একজন ফুড ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মৎস্য, আর আমি হচ্ছে প্রাণী সম্পদ। তো ঘুরে ফিরে কিন্তু সব মিলে একত্রে বলা যায় হচ্ছে কৃষি বিভাগ বা কৃষি শাখা। তো কৃষি শাখাটাকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে নোবেল প্রফেশন। আমি বলেছি এটাকে যদি ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমার পড়াশোনাটা ভালো হবে, আদারওয়াইজ কিন্তু আসলে ভালো হবে না। এটা মীরের কথাটা আমি রিপিট করলাম। আর হচ্ছে কি ডিমান্ডে যদি কথা বলি, যে যারা বলে যে এখানে প্রফেশন আসবে কিনা, এটা কিন্তু এক্সপান্ড করছে। তারপর হচ্ছে যদি এরকম বলি যে আজকে বাংলাদেশে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যে হারে বাড়ছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। কিন্তু এখন কিন্তু সবাই গভর্নমেন্ট পলিসিতে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় বা করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, তার মানে কি ডিমান্ড আছে। আর একটা বিষয় বলি যে যখন একটা জিনিসের চাহিদা থাকে তার কিন্তু আমরা জানি যোগানও বেড়ে যায়। একটা আমি উদাহরণ দিই যে প্রাণী সম্পদ সেক্টরের কথা যদি বলি, একটা সময় কিন্তু ইন্ডিয়ান সরকার ঘোষণা দিল যে তারা আমাদেরকে আর গরু সাপ্লাই দিবে না। তো ওই বছর কি আমরা কোরবানি দিতে পারি নাই? আমাদের কিন্তু আমরা নিজের কিন্তু তখন কিন্তু আমরা আমাদের গরু দিয়ে কিন্তু আমরা 100%
কভার করতে পেরেছি। এখন কিন্তু ওটা বন্ধ হওয়াতে কিন্তু আমাদের সাপে বর হয়ে গেছে। এখন কিন্তু আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, আমরা কিন্তু নিজেরাই উৎপাদন করতে পারছি। তার মানে ক্ষেত্রটা আস্তে আস্তে বাড়ছে, এটা আরো বাড়বে। আমি বলি, আজকে বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ডিম সপ্তাহে 2টা খাওয়ার জন্য, দুধ দৈনিক 250 ml খাওয়ার জন্য, মাংস 120 গ্রাম খাওয়ার জন্য। তো এটা কি আমরা আসলে সবাই খেতে পারছি? অনেকেই পারছি, অনেকে পারছি না। আবার যারা পারছি এদের মধ্যে দেখা যাবে যে কিছু সংখ্যক ইচ্ছা করে খাচ্ছি না মানে কি, হয়তো আমরা বিষয়টা অনেকেই জানি না। যেমন একটা যে দুধের গুণাগুণ, আমরা হয়তো দুধ খাচ্ছি না কিন্তু একটা জুস খাচ্ছি, তো জুস বাদ দিয়ে দুধ খাচ্ছি না। আবার দেখা যাচ্ছে ডিম পরিবর্তে আমরা অন্য কিছু খাচ্ছি। বিকালে নাস্তা আমরা ডিম, কেউ যদি বলে বিকালে নাস্তা একটা ডিম খাবো, সেটা না খেয়ে আমরা একটা ভাজা পোড়া খাচ্ছি, তো স্বাস্থ্যসম্মত ডিম ছিল। তারপর হচ্ছে মাংস, প্রোটিনটা এখন অনেকেই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রোটিনটা ব্রয়লার মুরগি অনেকে খায় না, আমি ব্রয়লার মুরগি খাই না, ব্রয়লার মুরগি অনেক উল্টাপাল্টা জিনিস খাই, এটা খেলে হয়তো ভালো লাগে না। কিন্তু সে কিন্তু আবার একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ফ্রাইড চিকেন খাচ্ছে, পিজা খাচ্ছে, বার্গার খাচ্ছে, সেখানে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করা হচ্ছে। তো এরকম বিষয়গুলো আছে। ডিম অনেকে বলে যে নকল ডিম, বাজারে নকল ডিম আছে। তো এইসব আসলে কি, এগুলো হচ্ছে মানে প্রপাগান্ডা ছাড়া হয় আর কি। আসলে কি যে নকল ডিম, আমি আসল ডিম চিনি কিনা, নকল ডিম বাজারে আছে কিনা আছে সেটা আমার জানার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি আসল ডিম চিনি কিনা। একটা ডিমের দাম মাত্র হচ্ছে 7 থেকে 8 টাকা। একটা ডিম নকল করা যাবে না, এটা কখনো বলা যাবে না। কারণ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, একজন ইচ্ছা করলে সবই করতে পারে। তো একটা নকল ডিম তৈরি যে কেউ করতে পারে, কিন্তু একটা কি জিনিস ভাবেন আপনি, এই 7-8 টাকা দিয়ে কিন্তু ডিমের যে আর্কিটেকচারাল শেপ আছে, এই ভিতরে যে কন্টেন্ট আছে, এটা কি এই অল্প টাকায় কি সে তৈরি করতে পারবে? সুতরাং এই ধরনের অনেকে ফেসবুকে দেখি অনেকগুলো প্রপাগান্ডা ছাড়ান, বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন স্যাম্পল এনে এরকম ভাবে দেয়। তো আমরা চেষ্টা করবো যে আমরা যে আসল ডিম চিনি কিনা। তো আমাদের 2টা কারণে আমাদের এই প্রাণীজ প্রোটিন খেতে হবে। একটা হচ্ছে সুস্থ জাতি গঠন আমাদের কাজে লাগবে। আমরা যদি আজকে দুধ, ডিম, মাংস খাই, তাহলে আমরা সুস্থ জাতি হিসেবে গঠন করতে পারবো। এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশন অনেকে আমরা আদা খাচ্ছি, থানকুনি পাতা খাচ্ছি, আমরা কালো জিরে খাচ্ছি, সবই খাচ্ছি, সমস্যা নাই। কিন্তু তার আগে আমার যে বেসিক নিড, আমার এনিম্যাল প্রোটিন, সেটা কিন্তু আগে খেতে হবে। তাহলে কিন্তু আমার শরীরে ইমিউনিটি এমনি ডেভেলপ করে ফেলবে। এটা করলে যেমন সুস্থ জাতি তৈরি হবে, এট দ্য সেম টাইম এটার চাহিদা বেড়ে যাবে। আর যখন চাহিদা বেড়ে যাবে, তখন কিন্তু এর যোগানটা বাড়বে। যোগানটা বাড়তে গেলে তখন কিন্তু এই সেক্টরটা পরিধি লাভ করবে, প্রসার ঘটবে। তখন কিন্তু এই গ্রাজুয়েটদেরকে কাজের ক্ষেত্রটা আরো বেশি তৈরি হবে। সুতরাং এই গ্রাজুয়েট আমি এক কথাই বলবো, বি কনফিডেন্ট, এখানে হীনমন্যতার কোনো সুযোগ নাই। আমি একটা বেস্ট সাবজেক্টে পড়াশোনা করি, সবসময় বিচার করবো যে আমার মতো এই সাবজেক্ট সবচেয়ে নোবেল প্রফেশন, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, সবচেয়ে উৎকৃষ্ট খাবার নিয়ে আমি ডিল করছি। সুতরাং এখানে আমাদেরকে সেই বিষয়ে মোটিভেট হতে হবে, সেই বিষয়ে আমাদের ডেডিকেট হতে হবে, নিজেকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করতে হবে। লাস্ট কথা, চাকরির পিছনে ঘুরবো না, চাকরি আমার পিছনে ঘুরবে। আমি নিজেকে সেভাবে ডেভেলপ করবো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার। স্যার আবির হোসেন স্যারের কাছে বুলেট পয়েন্টে কিছু দিক নির্দেশনা চাচ্ছি স্যার, সবার উদ্দেশ্যে যারা দেখছেন। জি, ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে আরো একবার। আমি প্রথমেই আরো একবার ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানটির জন্য, আজকের এই আয়োজনটির জন্য, এবং সম্মানিত যারা বক্তা উপস্থিত আছেন মেন্টর হিসেবে, তারা অনেক ভালো বক্তব্য প্রদান করেছেন। আমি নিজে অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে, আপনাদেরকেও ধন্যবাদ। যারা ভিউয়ার্স ছিলেন তাদেরকেও ধন্যবাদ। তো দিক নির্দেশনা দেওয়ার মতো এখনো যোগ্যতা আমার হয়নি, প্রথম কথা যেটা। তবে আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, তবে আমি বলবো যে একটি খাদ্য এবং কৃষি বিপ্লবের সময় হয়ে গেছে অলরেডি বাংলাদেশের জন্য। কারণ আমরা যে জনসংখ্যার একটি বড় একটা, আমি এটাকে বোঝা বলবো না, আমরা জনশক্তি বলবো, এই জনশক্তিকে কাজে লাগানোর জন্য একটি খাদ্য এবং কৃষি বিপ্লবের অনেক বড় একটা দরকার এখন চলে এসেছে আমাদের সামনে। এবং এটির প্রমাণ আপনারা যদি যারা দেখছেন অনুষ্ঠানটি, তারা যদি দেখতে পান, সেটি হচ্ছে বর্তমান এই করোনাকালীন যে দুর্যোগ, এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় প্রসেসড খাবার নিয়ে মানুষ বেশি মাথা ঘামাচ্ছে, মানুষ জীবাণুমুক্ত খাবার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। মানুষ কিন্তু এখন আস্তে আস্তে কৃষির প্রতি আরো বেশি আগ্রহী হচ্ছে, কারণ মানুষ বুঝতে পারছে যে শুধুমাত্র আমি বাজারে যাব, ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে চলে আসব, এর থেকে বেটার হয় যদি আমি নিজে কিছু করি, যদি আমার বাসার সামনের আঙিনাটি কাজে লাগে, আমার বাসার ছাদটি কাজে লাগে, আমার নিজের রান্নাঘরটি যদি কাজে লাগে। এই জন্য আমি বলতে চাইছি, যারা কৃষি নিয়ে পড়াশোনা করছেন অথবা কৃষি ভিত্তিক যে সাবজেক্ট গুলো আছে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভেটেরিনারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে শুরু করে ফিশারিজ এবং এগ্রিকালচার থেকে শুরু করে ইকোনমিক্স, যেটাই পড়েন না কেন, সামনের সময় আসছে শুধুমাত্র এই ফিল্ড গুলোকে অনেক বেশি উপরে তুলে ধরার জন্য। আপনারা যদি বর্তমানে সরকারি বিভিন্ন উদ্যোগ দেখে থাকেন, প্রচুর পরিমাণে উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম যে উদ্যোগগুলো ভর্তুকি এবং অন্যান্য একাডেমিক উদ্যোগ, এসবের মাধ্যমে কিন্তু আসলে
প্রমাণ করার চেষ্টা এটাই করা হচ্ছে যে উন্নত বিশ্ব টেকনোলজিতে উন্নত হয়েছে, আমরা টেকনোলজিতে উন্নত হওয়ার দিকে যাচ্ছি। উন্নত বিশ্ব কৃষিতে কতটুকু উন্নত হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের মাটিতে সোনা ফলে, এই সোনাকে আমাদের কাজে লাগাতে হবে। তো কাজেই সকলের প্রতি অনুরোধ থাকবে যারা বিশেষ করে গ্রাজুয়েট হবেন এখনো বা পড়ছেন বা নতুন গ্রাজুয়েট হয়েছেন, আপনারা অবশ্যই এই দেশটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন, যে জায়গা থেকে আমাদেরকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হবে না। মুক্তিযুদ্ধের সময় পৃথিবীতে বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, যে পরিমাণ জমি ছিল এখনো সেই পরিমাণ জমি আছে, কিন্তু কৃষি জমির পরিমাণ বরং আরো কমে গেছে, মানুষ হয়ে গেছে অলমোস্ট 3 গুণ, কিন্তু কেউ কিন্তু না খেয়ে নেই। আল্লাহর রহমতে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাজেই সামনে খুব সুন্দর একটা দিন আসছে যদি আমরা এই খাদ্য এবং কৃষির যে বিপ্লবটা, এটিকে যদি আমরা ঠিক মতো ধরতে পারি আমাদের নতুন গ্রাজুয়েটদের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবির হোসেন স্যারকে। আশা করি আমরা ক্যারিয়ার অপরচুনিটি ইন এগ্রিকালচারাল সায়েন্সেস এই সেশন থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অডিয়েন্সরাও অনেক বেশি রেসপন্স করেছে আজকের এই সেশনে। আমি ধন্যবাদ জানাবো ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে, ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে, মীর মোহাম্মদ আলী স্যারকে, আবির হোসেন স্যারকে, তাদের গুরুত্বপূর্ণ ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ অডিয়েন্স যারা আমাদেরকে দেখেছেন আজকে। আমরা ইনশাআল্লাহ সামনে আরো সেশন নিয়ে আসবো, সবাই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।